আমার বড় ভাইয়ের নাম রায়হান। সামনে তার ইউনিভার্সিটি এক্সাম। আমার আর আমার ভাইয়ের বয়সের পার্থক্য ছিল মাত্র 2 বছরের, তাই আমরা ভাই বোন কম আর বন্ধু বেশি ছিলাম। ওর পড়ার সময় আমি ওর রুমে যেতাম না, পড়ায় অসুবিধা হবে বলে। আমার আব্বু আম্মুর ইচ্ছা ছিল ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন। ভাইয়ার এসএসসি আর এইচএসসি রেজাল্ট ভালো থাকার ফলে তাকে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ইউনিভার্সিটির প্রিপারেশন নেওয়া শুরু করতে হয়। সালটা ছিল 2011। সেদিন আমার বড় ভাই রায়হান এশার নামাজ পড়ে বাসায় আসেন। একটু পরে তার বন্ধু আসিফ আমাদের বাসায় আসে রায়হানের সাথে গ্রুপ স্টাডি করবে বলে। আসিফ ছিল রায়হানের বেস্ট ফ্রেন্ড। আসিফ আর রায়হান তুলনামূলক সমান ক্যাটাগরির স্টুডেন্ট ছিল। আসিফের বাসাও ছিল আমাদের বাসা থেকে খুবই কাছে। প্রায় 1 ঘন্টা পড়াশোনা করে আসিফ রায়হানকে বিদায় দিয়ে নিজের বাসায় চলে যায়। এরপর রায়হান আবার নিজের মতো করে পড়তে চলে যায় তার রুমে। রায়হান সাধারণত পড়ার সময় দরজা বন্ধ করে পড়ে, কিন্তু দরজা লক করে না। সেদিন রায়হান বরাবরের মতো তার রুমে বসে পড়ছিল। প্রায় 1 ঘন্টার মাঝে রায়হানের রুমে চেয়ার পড়ে যাবার আওয়াজ পেয়ে আমরা তার রুমের দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে গিয়ে দেখি রায়হান মেঝেতে পড়ে আছে আর ওর মুখ দিয়ে গ্যাজলা বের হচ্ছে। রায়হানের এই অবস্থা দেখে আমি আর আম্মু রায়হানকে উঠিয়ে বসানোর চেষ্টা করেও ব্যর্থ হই, কারণ রায়হানের শরীর তখন এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে ওর শরীরের কোনো অংশই মুভ করছিল না। আমরা এরপর ওর হাত পা মালিশ করতে থাকি আর 2-3 মিনিটের মাঝেই ওর মুখ দিয়ে ফেনা পড়া বন্ধ হয়ে যায় আর রায়হান একেবারে নিশ্চুপ হয়ে যায়। আমার আম্মু এরপর রায়হানকে ডাকতে থাকেন ওঠার জন্য। রায়হান, এই রায়হান, ওঠ, কি হয়েছে তোর? রায়হানের কোনো সাড়া না পেয়ে আমার আম্মু আমাকে বলেন যেন আব্বুকে ফোন করে বাসায় আসতে বলি। এরপর আমি উঠতে গেলে রায়হান তার 2 হাত দিয়ে আমার ও আম্মুর হাত চেপে ধরে চোখ খোলে। আমাদের দিকে তাকিয়ে সে উঠে বসে আর দুজনের হাত ছেড়ে সে আমাদের চুল ধরে আমাদের কানের কাছে মুখ নিয়ে আসে এবং খুব বাজে আর কর্কশ গলায় ফিসফিস করে বলতে থাকে যে প্রতি 10 বছরে একবার উঠি, যার শরীরে উঠি তার পা থেকে মাথা পর্যন্ত খাই। এই কথা বলে রায়হান মেঝে থেকে উঠে বিছানায় গিয়ে চাদর দিয়ে শুয়ে পড়ে। এই ঘটনার আগা মাথা কিছুই বুঝতে না পেরে আমি আর আমার আম্মু রুম থেকে বের হয়ে যাই। কিছুক্ষণ পর রাতের খাবারের জন্য আম্মু আমাকে রায়হানকে ডাকতে লাগলেন। আমি খেতে চলে এলেও রায়হান তার রুম থেকে বের হয় না। আমি রায়হানের রুমে গিয়ে ওকে ডাকতে লাগলাম। আমার কথা যেন রায়হানের কানেই পৌঁছাচ্ছিল না। এরপর আমি রায়হানের পিঠে হাত দিয়ে ওকে ডাক দিতেই ও এক ঝটকায় আমার হাত ধরে ফেলে, আমাকে তার বিছানায় বসিয়ে ফেলে। এরপর সে আমার মাথার চুল ধরে আমার কান তার মুখের কাছে নিয়ে এসে ফিসফিস করে বলে, শোনো, এখানে বসবে না। আমি কিন্তু বলেছে জীবনে আর অনেক কিছু কথা বলে। আমি ডায়লগ গুলো পড়তে আমি খুবই আনকমফোর্টেবল, যার জন্য আমি ডায়লগ পড়তে চাই না আসলে। এরপর তিনি বলছেন যে আমি ভয়ে আমার হাত রায়হানের হাত থেকে ছাড়িয়ে দৌড়ে রায়হানের রুম থেকে বেরিয়ে এসে আম্মুকে সব বলি। আমার কথা শুনে আম্মু রাগ করে হাতে বিছানা ঝাড় দেওয়ার ঝাড়ু নিয়ে রায়হানের রুমে চলে যায়। আমিও আম্মুর পেছন পেছন রায়হানের রুমে চলে যাই। আম্মু যেই রায়হানকে কিছু বলতে যাবেন তখনই রায়হান আম্মুর চুল ধরে আম্মুর কানে কানে কিছু না বলছিল। কি বলছিল শুনতে যাব তখনই দেখলাম আম্মু অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আম্মু পড়ে গেলে রায়হান বাজে ভাবে উচ্চ স্বরে হাহা করে হেসে উঠতে থাকে আর আমার দিকে তাকিয়ে আরো কিছু কথা বলে এবং সে তার দিকে ইশারায় ডাকে আমাকে। এরপর আমি রায়হানের সামনে গিয়ে ওর হাত ঝাঁকি দিয়ে ওকে বলি, কি হয়েছে তোর? এমন করছিস কেন? আম্মুকে কি বললি? কি হয়েছে আম্মুর? এই কথা শুনে রায়হান আমার হাত ছাড়িয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ে আবার। এরপর আম্মুর মুখে পানি দেয় আর অনেক কষ্টে আম্মুর জ্ঞান ফেরাই। আম্মুর জ্ঞান ফিরলে আমি আম্মুকে জিজ্ঞেস করি যে উনি কেন অজ্ঞান হয়ে গিয়েছিলেন, কিন্তু উত্তরে আম্মু আমাকে যা বললেন তার কোনো লজিক আমি খুঁজে পেলাম না। আম্মু বললেন যে ওনার কিছুই মনে নেই, শেষ ওনার যা মনে ছিল তা হচ্ছে রায়হানের রুমে যাওয়া। সেদিন রাতে আমরা আর খাওয়া দাওয়া করিনি, আব্বুর অপেক্ষায় বসেছিলাম। কিছুক্ষণ পর আব্বু কাজ শেষ করে বাসায় আসে। বলে রাখা ভালো, আমার আব্বুর শহরে একটা মার্কেটে কাপড়ের দোকানের ব্যবসা করতেন, এই জন্য ওনার বাসায় আসতে প্রায় 11টা বেজে যেত, মাঝে মাঝে 12টা 1টাও বাজত ওনার। সেদিন আব্বু বাসায় আসার পর আমিও আম্মু রায়হানের বিষয়টা বলি। আব্বু রেগে গিয়ে রায়হানকে মারবেন বলে রুমে যেতে চাইলে আম্মু বলেন, থাক, বাদ দাও, আজ অনেক রাত হয়েছে, রায়হান ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে সব ঠিক হয়ে যাবে। আম্মুর কথা শুনে আব্বু সেদিন রাতে আর কিছু বলেন না রায়হানকে। সেদিনের মতো আমরা রাতের বেলা ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রায়হান স্বাভাবিকভাবেই ঘরে ঘোরাফেরা করতে থাকে। বিকেলবেলা আসিফ ভাইয়ের বাসায় গ্রুপ স্টাডি করতে যাবে বলে রায়হান বাসা থেকে বের হয়ে যায়। সন্ধ্যায় মাগরিবের পর রায়হান বাসায় ফিরে আসে।
বাসায় ফিরে এসে সে নিজের রুমে চলে যায়। আম্মু রায়হানকে নাস্তা খেতে ডাকলে রায়হান রুম থেকে দৌড়ে এসে রান্নাঘরে চলে যায়, আর রান্নাঘরে রাখা তরকারি আর ভাত সে একাই খেয়ে ফেলে। এইদিকে আম্মু আর আমি খুব অবাক হয়ে যাই, আর রায়হানকে জিজ্ঞেস করি যে সে কেন এমন করছে গতকাল থেকে। উত্তর রায়হান ভারী গলায় বলে যে তাকে কেন ডাকা হয়েছে, তার অনেক দিনের ক্ষুধা নাকি তার জমে আছে এবং সে সবকিছু নাকি লন্ডভন্ড করে দেবে। রায়হানের মুখে এই সমস্ত কথা শুনে ওর অঙ্গভঙ্গি দেখে আমি আর আম্মু অনেকটাই ভয় পেয়ে যাই। এরপর রায়হান তার নিজের রুমে চলে গেলে আম্মু বলেন, রেহানা একবার আসিফকে ডেকে নিয়ে আসো তো, ওর সাথে কথা বলি। এরপর আমি আসিফকে ডেকে নিয়ে আসি বাসায়। আম্মু আসিফকে জিজ্ঞেস করেন রায়হানের কোনো অস্বাভাবিক আচরণ তার চোখে পড়েছে কিনা। আসিফ একটু মুচকি হেসে বলে, কি বলছেন আন্টি, ও তো একেবারে নর্মাল, কি হয়েছে? আম্মু আসিফকে কিছু বলেন না। আসিফের পর নাস্তা করে বাসায় চলে যায়। সেদিনের পর থেকে রায়হান নামাজ পড়া ছেড়ে দেয়। এক ওয়াক্ত নামাজও তাকে দিয়ে পড়ানো যেত না। অনেক বলার পরেও সে নামাজ পড়তো না। আমিও আম্মু এই সব কিছুই আব্বুকে জানাইনি, যতক্ষণ না পর্যন্ত সমস্যাগুলো হাতের বাইরে চলে যায়। সেদিনের পর থেকে আমাদের পরিবারের জীবন কিভাবে যেন বদলে যায়। বলছি, সেদিনের পর থেকে রায়হানের সাথে কেউ কথা বলতে পারতো না। খাবার খাওয়ার সময় সে সবার জন্য রান্না করা খাবার একাই খেয়ে ফেলত। দিনের বেলা ডাইনিং রুমে ফ্রিজে রাখা মাছ মাংসের পোটলা পড়ে থাকতে দেখা যেত, যার কারণ বা ওগুলো ওখানে কিভাবে এলো তার উত্তর কারো জানা ছিল না। এর মাঝে রায়হান কোচিং করতে বাইরে গেলে কোচিং এ সে কখনোই যেত না, যা আমরা জানতে পারি কোচিং থেকে আসা ফোনের মাধ্যমে। আমরা ভাবতে থাকি যে রায়হান যদি কোচিং এ না যায় তাহলে সে কোথায় যায়। আমি আর আম্মু ভাবি রায়হান হয়তোবা কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে, তাই সে কোচিং ফাঁকি দিচ্ছে। একদিন রায়হান কোচিং করতে বের হলে আমি আর আম্মু লুকিয়ে রায়হানের পিছু নেই, আর দেখি যে রায়হান কোচিং সেন্টারের কাছের মসজিদের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ পর মসজিদ থেকে একজন হুজুর বেরিয়ে আসেন। হুজুরকে দেখে বয়স বেশি মনে হলো না। আমরা দেখলাম হুজুরের কাছ থেকে এক গ্লাস পানি নিয়ে রায়হান খেলো, আর একটা তাবিজ নিয়ে নিজের ব্যাগে এসে ঢুকিয়ে রাখলো। এরপর সে আর হুজুর দুজন মিলে মসজিদের কোয়ার্টারের কাছে একটি বাসায় ঢুকে যায়। আমিও আম্মু চিন্তায় পড়ে যাই আর ভাবতে থাকি যে কেন রায়হান হুজুরের সাথে দেখা করছে আর কেনই বা এই বাসায় ঢুকে গেল। এরপর আমরাও সেই বাসায় গিয়ে দরজায় নক করি এবং হুজুর দরজা খুললেন, আমাদের সালাম দিলেন, বললেন আপনারা কেমন আছেন, রায়হানের জন্য এসেছেন, ও ভেতরে পড়ছে। ওদের মুখে এই কথা শুনে আমি ওনাকে জিজ্ঞেস করি, আপনি আমাদের কিভাবে চেনেন? উত্তরে তিনি হেসে বলেন, ভয় পাচ্ছেন? ভয়ের কারণ নেই আব্বা, রায়হান ভাই আমাকে আপনাদের সবার ছবি দেখিয়েছে, ও ছেলেটির সমস্যা আছে বলল, তাই আমার কাছে এসেছে। এখানে শান্তিতে পড়াশোনা করে আর টুকটাক পানি পড়া নিয়ে যায়। হুজুরের কথা শেষ হলে আমিও আম্মু ভেতরে গিয়ে দেখি রায়হান আসলেই পড়াশোনা করছে। এরপর আমি আর আম্মু রায়হানকে কিছু না বলেই চলে আসি। সন্ধ্যার দিকে রায়হান বাসায় ফিরলে ওকে আমরা জিজ্ঞেস করি ও কেন হুজুরের কাছে গিয়ে পড়াশোনা করে। উত্তরে রায়হান আমাদের ওর সাথে যা যা হচ্ছে সবকিছু খুলে বলে, যা শুনে আমাদের বাকশক্তি লোপ পেয়ে যায়। প্রিয় লিসেনার্স, আপনাদের ঘটনার মাঝে থামানোর জন্য আমি সাবিত আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু মাঝপথে থামার কারণ হচ্ছে যে রেহানা আপু আমাকে রায়হান ভাইয়ের ঘটনাগুলো নিজের ভাষায় বলেছিলেন, যা বুঝতে আমার মোটামুটি ভালোই সমস্যা হবার ফলে আমি আপুর সাথে ডিসকাস করে রায়হান ভাইয়ের ঘটনাটি আপুর মাধ্যমে রায়হান ভাইয়ের ভাষায় আবার শুনতে চাইলে আপু আমাকে রায়হান ভাইয়ের ভাষায় রায়হান ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলেন। আমি রায়হান ভাইয়ের ভাষাতেই পরের ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। বলছেন রায়হান ভাই, এইচএসসি রেজাল্টের পর থেকেই আমার সাথে কিছু আজব ঘটনা ঘটছে, যার ব্যাখ্যা আমার জানা নেই। তোমরা মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করো যে আমি সেদিন কেন এমন করলাম, আজ কেন এমন করছি, সব খাবার কেন একা খাচ্ছি। কিন্তু বিশ্বাস করো আমি এসবের কিছুই জানি না, আমার কিছুই মনে থাকে না। মনে হয় যেন আমার জীবন থেকে সেই সময়গুলো হারিয়ে গেছে। পড়ায় একদম মন দিতে পারছিলাম না আমি, না কোচিং এ গিয়ে ভালো করতে পারছিলাম, না বাসায় পড়তে পারছিলাম। এদিকে সামনে পরীক্ষা। আসিফের সাথে পড়তে গেলেও পড়া হয় না। আসিফ আমাকে তার সাথে পড়তে বারণ করে দিয়েছিল। এই যে এত কিছু আমার সাথে হচ্ছে সেগুলো শুরু কবে থেকে জানো? আমি বলছি শুনো, ডেট আর বার আমার মনে নেই। সেদিন কোচিং থেকে ফেরার পথে রাস্তায় এক ভিক্ষুকের সাথে আমার দেখা হয়। সে আমার কাছে ভিক্ষা চাইতেই আমি তাকে 5 টাকার একটি পয়সা দিলে সে বলে, বাবারে টাকা লাগবে না, তুই আমাকে একটা মুরগি আর কিছু চাল কিনে দে। আমার বাসায় আমার ছেলে মেয়ে মাংস খেতে চেয়েছে, ওরা অনেকদিন মাংস খায় না, তুই কিনে দিলে বউ ছেলে মেয়ে নিয়ে একটু মাংস খেতাম। চিন্তা করিস না বাবা, দিবি যত তার থেকে বেশি আল্লাহ ফেরত দেবে, দিবি। এই কথা শুনে আমার মনে সেই ভিক্ষুকের জন্য অনেক মায়া হলো। আমি আমার কাছে থাকা বই আর কোচিং এর শিট নেয়ার টাকা দিয়ে ওনাকে বাজার থেকে 1 কেজি চাল আর 1 কেজির একটু বেশি ওজনের একটা ব্রয়লার মুরগি কিনে দেয়।
সেই জিনিসগুলো হাতে পেয়ে ভিক্ষুক খুশি হয়ে তার ঝোলা থেকে ছোট একটি আয়না বের করে আমাকে দেয়। আমি নিতে না চাইলে সে আমাকে বলে, নে বাবা, এটা রাখ, তোর কাজে লাগবে। এরপর ভিক্ষুকের জোরাজুরিতে আমি ভাবি, ধুর, একটা আয়নাই তো, কি আর হবে নিলে। এই ভেবে আমি ব্যাগে আয়না ঢুকিয়ে ফেলি। সেদিন রাতের বেলা আমি আমার রুমের জানালায় ঠক ঠক নক করার আওয়াজ শুনতে পাই। শুরুতে মনের ভুল ভেবে আমি ঘুমানোর চেষ্টা করি, কিন্তু আমার ভাবনাকে ভুল প্রমাণ করে জানালায় আবারও ঠক ঠক শব্দ। এবার আমি অনেক ভয় পেয়ে যাই আর কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ি। আম্মু, মনে করো এখন অনেক রাত, তুমি একা রুমে আছো। এই রাতের বেলা এখন তোমার রুমের জানালায় ঠক ঠক করে নক করার আওয়াজ পাচ্ছ, কি করবে তুমি? ভয় পাবে জানি। রেহানা, তুই বল, ভয় পাবি না? আমিও তেমনি ভয় পেয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে নক করার আওয়াজটা বাড়তে লাগলো, আর এবার প্রতিটা জানালায় একই সাথে নক হতে লাগলো। আমি এবার ভয়ে তোমাদের ডাকবো বলে বিছানা থেকে উঠে যাই, আর তখনই টেবিল থেকে কিছু একটা পড়ে ভেঙে যাবার শব্দে আমার বুক কেঁপে ওঠে। আমি রুমের লাইট জ্বালিয়ে দেখি ভিক্ষুকের দেয়া সেই আয়নাটা মেঝেতে পড়ে ভেঙে গেছে। আমি আয়নাটা তুলতে গেলে আমার হাতে কাঁচের টুকরো লেগে যায় আর আমার হাত কেটে যায়। এরপর আমার রুমের দরজার বাইরে আম্মু তুমি চলে এসে আমাকে ডাক দিলে। আমি দরজা খুলে কাউকে দেখতে পাই না। আমি উন্মাদের মতো হয়ে যাচ্ছিলাম বলে মনে হতে লাগলো আমার। এরপর আমি কি ভেবে যেন রুমের জানালা খুলে কুর্নিশ করে কাউকে অভ্যর্থনা জানালাম। প্রচন্ড গরম লাগছিল রুমে আমার। এই গরমের মাঝে খুব হিম শীতল ঠান্ডা এক বাতাস আমার শরীর আর কলিজা জুড়িয়ে ভেতরে আসলো। আমার খুব ভালো লাগছিল বাতাসটা গায়ে লাগাতে। এরপর আমি ঘুমিয়েছি না কি করেছি আমার মনে নেই। এর পরের দিন আসিফ বিকেলে খুব স্টাডি করার জন্য আমার কাছে এসে আমাকে বলে, কিরে তোর চোখ লাল কেন, গত রাত ঘুম হয়নি? আসিফের এই কথা শুনে আমি ওকে বলি, কিরে তুই কিভাবে জানলি যে আমার ঘুম হয়নি রাতে? আসিফ রাগাত্মক সুরে আমাকে বলল, কিরে ভাই, কমন সেন্স কি বাজারে বিক্রি করে এসেছিস? তোর চোখ লাল তাই ভাবলাম ঘুম হয়নি। এই বলে আসিফ বিষয়টা এড়িয়ে যায়। সেদিন রাত থেকে আমার সাথে নতুন নতুন ঘটনা ঘটতে থাকে। রাতে ঘুমানোর জন্য শুয়ে পড়ার কিছুক্ষণ পর আমার মনে হয় জানালার বাইরে কেউ একজন আমাকে ডাকছে। খুব ক্ষীণ আর ফিসফিস করে কেউ আমাকে বলছে, রায়হান, রায়হান। এরপরে কেউ একজন বলে যে ভিক্ষুকে যে আমি সাহায্য করেছিলাম সে এখন সাহায্য নিতে এসেছে, সামনে নাকি পরীক্ষা, সে আমাকে সাহায্য করবে। এসব আমি বলি, তুমি কে, চলে যাও প্লিজ, চলে যাও। এরপর মনে হলো আওয়াজটা আমার কানের কাছে এসে বলছে যে আমি যদি বাঁচতে চাই তাহলে তার কথা শুনতে না হলে আমাকে মরতে হবে, আর কাউকে এই কথা জানালেও নিশ্চিত মৃত্যু। এই কথা শুনে আমি ভয় পেয়ে দরজা খুলে তোমাদের ডাকতে গেলে দেখি যে দরজা খুলছে না। অগত্যা ভয়ে আর জানের মায়ায় পরে আমাকে জানালা খুলতে হয়। জানালা খুলতেই সেই শীতল বাতাস আবার আমার গায়ে এসে লাগে আর আমার কিছু মনে থাকে না। এর পর দিন ইশার নামাজের পর ইমাম সাহেবের সাথে কথা বলে এই বিষয়ে উনি আমাকে বলেন, রায়হান, তুমি যে আয়নাটা নিয়েছিলে সেটা নেওয়া ছিল তোমার চরম মাত্রার ভুল। ওটা এখন কোথায়? আমি হুজুরকে বলি, হুজুর সেটা ভেঙে গেছে আর আমি সেটা ফেলে দিয়েছি। হুজুর আমাকে এরপর বলেন, দেখো আমি তো এসব কিছু করি না আর এই লাইনে পড়িও নি। আমাদের মুয়াজ্জিন সাহেব এই সমস্যাগুলো নিয়ে কাজ করেন। উনি এই মাদ্রাসারই ছাত্র ছিলেন, ওনার কাছে যাও। উনি এখানে মুয়াজ্জিনের চাকরি করেন আর তোমার কোচিং এর সামনে মাদ্রাসায় ছাত্রদের পড়ান, ওখানেই ওনাকে পাবে। সেদিন মুয়াজ্জিন সাহেবকে আমি খুঁজে না পেলেও পরের দিন আসরের নামাজের পর তাকে খুঁজে পেয়ে সবকিছু জানাই। উনি আমাকে বলেন, রায়হান ভাই, আসলে এটা কি সমস্যা আমাকে বুঝতে হবে। আমি আপনাকে পানি পড়া দিচ্ছি, দেখুন আজ রাতে কিছু হয় কিনা। মুয়াজ্জিন সাহেবের পানি পড়া খেয়ে সেদিন রাতে আর কিছু হয়নি। এরপর আসিফের বাসায় আমি গ্রুপ স্টাডি করতে যাই। আমি খাতায় অঙ্ক করছিলাম, এমন সময় আসিফ রাগ করে আমার চেয়ারে লাথি মারে আর বলে, তুই মুয়াজ্জিন সাহেবের কাছে কেন গিয়েছিলি? কি সমস্যা আমাকে বলতিস? আমি আসিফের এই আচরণে অবাক হয়ে যাই। আমি যে মুয়াজ্জিন সাহেবের কাছে গিয়েছিলাম সেটা তুই কিভাবে জানলি? আসিফ কোনো উত্তর না দিলে আমি চেয়ার থেকে উঠে বাসায় চলে আসি। সেদিন আমি তোমাদের সব বলতে চেয়েছিলাম, কিন্তু আমার কানের কাছে ভেসে আসে সেই একই শব্দ, কাউকে নাকি বলা যাবে না। এরপর আমার আর কিছু মনে নেই। পরের দিন রাতে আমি পানি পড়া খেয়ে ডাইনিং রুমে আসতেই দেখি আমি পানির গ্লাস হাতে টেবিলের সামনে দাঁড়িয়ে। এই দৃশ্য দেখে কেউ হতভম্ব হয়ে যাবে, কিন্তু আমি কেন যেন খুব প্রাউড ফিল করছিলাম। আমি দেখলাম আমার মতো দেখতে সেই লোকটা আমার সামনে পানি নিয়ে এসে কুর্নিশ করে আমাকে অভ্যর্থনা জানিয়ে বলল যে এই পানি নাকি আমার, এবং সেদিন রাতে আমার এতটুকু মনে ছিল না এরপর কি হয়েছিল। তবে যে সকালে মেঝেতে মাছ মাংসের পোটলা তোমরা দেখেছিলে সেটা মনে হয় আমারই কাজ। এরপর আমি একদিন রাতের বেলা বাথরুমে গেলাম, কি দেখলাম জানো?
তুমি বলো আম্মু, রাতের বেলা তুমি বাথরুমে গেলে এরপর আয়নার দিকে তাকিয়ে যদি তুমি দেখো যে তুমি নিজেই নিজের দিকে নিজে তাকিয়ে হাসছো, তাহলে কেমন লাগবে? আমি আয়নায় একইভাবে হাসতে থাকলাম। আমি হাসতে দেখলাম নিজেকে। এরপর আমি নিজের চেহারায় হাত দিয়ে দেখলাম আমি আসলে হাসছি কিনা, কিন্তু না, আমি হাসছিলাম না। কত কিছু দেখেছি, সহ্য করেছি আমি, কিন্তু তোমাদের বলতে গেলেই মনে থাকতো না। আমি আজ হুজুরের তাবিজ পড়েছি আর পানি পড়া নিয়েছি বলেই আমি হয়তো বলতে পারছি সবকিছু। হাত থেকে ছাড়িয়ে দৌড়ে রায়হানের রুম থেকে বেরিয়ে এসে আম্মুকে সব বলি। আমার কথা শুনে আম্মু রাগ করে হাতে বিছানা ঝাড় দেওয়ার ঝাড়ু নিয়ে রায়হানের রুমে চলে যায়। আমিও আম্মুর পেছন পেছন রায়হানের রুমে চলে যাই। আম্মু যেই রায়হানকে কিছু বলতে যাবেন তখনই রায়হান আম্মুর চুল ধরে আম্মুর কানে কানে কিছু না বলছিল। কি বলছিল শুনতে যাব, তখনই দেখলাম আম্মু অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আম্মু পড়ে গেলে রায়হান বাজে ভাবে উচ্চ স্বরে হাহা করে হেসে উঠতে থাকে আর আমার দিকে তাকিয়ে আরো কিছু কথা বলে এবং সে তার দিকে ইশারায় ডাকে আমাকে। এরপর আমি রায়হানের সামনে গিয়ে ওর হাত ঝাঁকি দিয়ে ওকে বলি, কি হয়েছে তোর? এমন করছিস কেন? আম্মুকে কি বললি? কি হয়েছে আম্মুর? এই কথা শুনে রায়হান আমার হাত ছাড়িয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ে আবার। এরপর আম্মুর মুখে পানি দেই আর অনেক কষ্টে আম্মুর জ্ঞান ফেরাই। আম্মুর জ্ঞান ফিরলে আমি আম্মুকে জিজ্ঞেস করি যে উনি কেন অজ্ঞান হয়ে গিয়েছিলেন, কিন্তু উত্তরে আম্মু আমাকে যা বললেন তার কোনো লজিক আমি খুঁজে পেলাম না। আম্মু বললেন যে ওনার কিছুই মনে নেই, শেষ ওনার যা মনে ছিল তা হচ্ছে রায়হানের রুমে যাওয়া। সেদিন রাতে আমরা আর খাওয়া দাওয়া করিনি, আব্বুর অপেক্ষায় বসেছিলাম। কিছুক্ষণ পর আব্বু কাজ শেষ করে বাসায় আসে। বলতে রাখা ভালো, আমার আব্বুর শহরে একটা মার্কেটে কাপড়ের দোকানের ব্যবসা করতেন, এই জন্য ওনার বাসায় আসতে প্রায় 11টা বেজে যেত, মাঝে মাঝে 12টা 1টাও বাজতো ওনার। সেদিন আব্বু বাসায় আসার পর আমিও আম্মু রায়হানের বিষয়টা বলি। আব্বু রেগে গিয়ে রায়হানকে মারবেন বলে রুমে যেতে চাইলে আম্মু বলেন, থাক, বাদ দাও, আজ অনেক রাত হয়েছে, রায়হান ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে সব ঠিক হয়ে যাবে। আম্মুর কথা শুনে আব্বু সেদিন রাতে আর কিছু বলেন না রায়হানকে। সেদিনের মতো আমরা রাতের বেলা ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রায়হান স্বাভাবিকভাবেই ঘরে ঘোরাফেরা করতে থাকে। বিকেলবেলা আসিফ ভাইয়ের বাসায় গ্রুপ স্টাডি করতে যাবে বলে রায়হান বাসা থেকে বের হয়ে যায়। সন্ধ্যায় মাগরিবের পর রায়হান বাসায় ফিরে আসে। বাসায় ফিরে এসে সে নিজের রুমে চলে যায়। আম্মু রায়হানকে নাস্তা খেতে ডাকলে রায়হান রুম থেকে দৌড়ে এসে রান্নাঘরে চলে যায় আর রান্নাঘরে রাখা তরকারি আর ভাত সে একাই খেয়ে ফেলে। এই দেখে আম্মু আর আমি খুব অবাক হয়ে যায় আর রায়হানকে জিজ্ঞেস করি যে সে কেন এমন করছে গতকাল থেকে। উত্তরে রায়হান ভারী গলায় বলে যে তাকে কেন ডাকা হয়েছে, তার অনেক দিনের ক্ষুধা নাকি তার জমে আছে এবং সে সবকিছু নাকি লন্ডভন্ড করে দেবে। রায়হানের মুখে সমস্ত কথা শুনে ওর অঙ্গভঙ্গি দেখে আমি আর আম্মু অনেকটাই ভয় পেয়ে যাই। এরপর রায়হান তার নিজের রুমে চলে গেলে আম্মু বলেন, রেহানা, একবার আসিফকে ডেকে নিয়ে আসো তো, ওর সাথে কথা বলি। এরপর আমি আসিফকে ডেকে নিয়ে আসি বাসায়। আম্মু আসিফকে জিজ্ঞেস করেন রায়হানের কোনো অস্বাভাবিক আচরণ তার চোখে পড়েছে কিনা। আসিফ একটু মুচকি হেসে বলে, কি বলছেন আন্টি, ও তো একেবারে নর্মাল, কি হয়েছে? আম্মু আসিফকে কিছু বলেন না। আসিফের পর নাস্তা করে বাসায় চলে যায়। সেদিনের পর থেকে রায়হান নামাজ পড়া ছেড়ে দেয়। এক ওয়াক্ত নামাজও তাকে দিয়ে পড়ানো যেত না। অনেক বলার পরেও সে নামাজ পড়তো না। আমিও আম্মু এই সব কিছুই আব্বুকে জানাইনি, যতক্ষণ না পর্যন্ত সমস্যাগুলো হাতের বাইরে চলে যায়। সেদিনের পর থেকে আমাদের পরিবারের জীবন কিভাবে যেন বদলে যায়। বলছি, সেদিনের পর থেকে রায়হানের সাথে কেউ কথা বলতে পারতো না। খাবার খাওয়ার সময় সে সবার জন্য রান্না করা খাবার একাই খেয়ে ফেলত। দিনের বেলা ডাইনিং রুমে ফ্রিজে রাখা মাছ মাংসের পোটলা পড়ে থাকতে দেখা যেত, যার কারণ বা ওগুলো ওখানে কিভাবে এলো তার উত্তর কারো জানা ছিল না। এর মাঝে রায়হান কোচিং করতে বাইরে গেলে কোচিং এ সে কখনোই যেত না, যা আমরা জানতে পারি কোচিং থেকে আসা ফোনের মাধ্যমে। আমরা ভাবতে থাকি যে রায়হান যদি কোচিং এ না যায় তাহলে সে কোথায় যায়। আমি আর আম্মু ভাবি রায়হান হয়তোবা কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে, তাই সে কোচিং ফাঁকি দিচ্ছে। একদিন রায়হান কোচিং করতে বের হলে আমি আর আম্মু লুকিয়ে রায়হানের পিছু নেই আর দেখি যে রায়হান কোচিং সেন্টারের কাছের মসজিদের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ পর মসজিদ থেকে একজন হুজুর বেরিয়ে আসেন। হুজুরকে দেখে বয়স বেশি মনে হলো না। আমরা দেখলাম হুজুরের কাছ থেকে এক গ্লাস পানি নিয়ে রায়হান খেলো আর একটা তাবিজ নিয়ে নিজের ব্যাগে সে ঢুকিয়ে রাখলো। এরপর সে আর হুজুর দুজন মিলে মসজিদের কোয়ার্টারের কাছে একটি বাসায় ঢুকে যায়। আমিও আম্মু চিন্তায় পড়ে যাই আর ভাবতে থাকি যে কেন রায়হান হুজুরের সাথে দেখা করছে আর কেনই বা এই বাসায় ঢুকে গেল। এরপর আমরাও সেই বাসায় গিয়ে দরজায় নক করি এবং হুজুর দরজা খুললেন, আমাদের সালাম দিলেন, বললেন আপনারা কেমন আছেন, রায়হানের জন্য এসেছেন? ও ভেতরে পড়ছে। ওনার মুখে এই কথা শুনে আমি ওনাকে জিজ্ঞেস করি, আপনি আমাদের কিভাবে চেনেন? উত্তরে তিনি হেসে বলেন, ভয় পাচ্ছেন? ভয়ের কারণ নেই আব্বা,
রায়হান ভাই আমাকে আপনাদের সবার ছবি দেখিয়েছে, আসলে একটু সমস্যা আছে বললো, তাই আমার কাছে এসেছে। এখানে শান্তিতে পড়াশোনা করে আর টুকটাক পানি পড়া নিয়ে যায়। হুজুরের কথা শেষ হলে আমিও আম্মু ভেতরে গিয়ে দেখি রায়হান আসলেই পড়াশোনা করছে। এরপর আমি আর আম্মু রায়হানকে কিছু না বলেই চলে আসি। সন্ধ্যার দিকে রায়হান বাসায় ফিরলে ওকে আমরা জিজ্ঞেস করি ও কেন হুজুরের কাছে গিয়ে পড়াশোনা করে। উত্তরে রায়হান আমাদের ওর সাথে যা যা হচ্ছে সবকিছু খুলে বলে, যা শুনে আমাদের বাকশক্তি লোপ পেয়ে যায়। প্রিয় লিসেনার্স, আপনাদের ঘটনার মাঝে থামানোর জন্য আমি সাবিত আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু মাঝপথে থামার কারণ হচ্ছে যে রেহানা আপু আমাকে রায়হান ভাইয়ের ঘটনাগুলো নিজের ভাষায় বলেছিলেন, যা বুঝতে আমার মোটামুটি ভালোই সমস্যা হবার ফলে আমি আপুর সাথে ডিসকাস করে রায়হান ভাইয়ের ঘটনাটি আপুর মাধ্যমে রায়হান ভাইয়ের ভাষায় আবার শুনতে চাইলে আপু আমাকে রায়হান ভাইয়ের ভাষায় রায়হান ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলেন। আমি রায়হান ভাইয়ের ভাষাতেই পরের ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। বলছেন রায়হান ভাই, এইচএসসি রেজাল্টের পর থেকেই আমার সাথে কিছু আজব ঘটনা ঘটছে, যার ব্যাখ্যা আমার জানা নেই। তোমরা মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করো যে আমি সেদিন কেন এমন করলাম, আজ কেন এমন করছি, সব খাবার কেন একা খাচ্ছি। কিন্তু বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানি না। আমার কিছুই মনে থাকে না। মনে হয় যেন আমার জীবন থেকে সেই সময়গুলো হারিয়ে গেছে। পড়ায় একদম মন দিতে পারছিলাম না আমি, না কোচিং এ গিয়ে ভালো করতে পারছিলাম, না বাসায় পড়তে পারছিলাম। এদিকে সামনে পরীক্ষা। আসিফের সাথে পড়তে গেলেও পড়া হয় না। আসিফ আমাকে তার সাথে পড়তে বারণ করে দিয়েছিল। এই যে এত কিছু আমার সাথে হচ্ছে, সেগুলো শুরু কবে থেকে জানো? আমি বলছি শোনো, ডেট আর বার আমার মনে নেই। সেদিন কোচিং থেকে ফেরার পথে রাস্তায় এক ভিক্ষুকের সাথে আমার দেখা হয়। সে আমার কাছে ভিক্ষা চাইতেই আমি তাকে 5 টাকার একটি পয়সা দিলে সে বলে, বাবারে টাকা লাগবে না, তুই আমাকে একটা মুরগি আর কিছু চাল কিনে দে। আমার বাসায় আমার ছেলে মেয়ে মাংস খেতে চেয়েছে, ওরা অনেকদিন মাংস খায় না, তুই কিনে দিলে বউ ছেলে মেয়ে নিয়ে একটু মাংস খেতাম। চিন্তা করিস না বাবা, দিবি যত তার থেকে বেশি আল্লাহ ফেরত দেবে, দিবি। এই কথা শুনে আমার মনে সেই ভিক্ষুকের জন্য অনেক মায়া হলো। আমি আমার কাছে থাকা বই আর কোচিং এর শিট নেয়ার টাকা দিয়ে ওনাকে বাজার থেকে 1 কেজি চাল আর 1 কেজির একটু বেশি ওজনের একটা ব্রয়লার মুরগি কিনে দেয়। সেই জিনিসগুলো হাতে পেয়ে ভিক্ষুক খুশি হয়ে তার ঝোলা থেকে ছোট একটি আয়না বের করে আমাকে দেয়। আমি নিতে না চাইলে সে আমাকে বলে, নে বাবা, এটা রাখ, তোর কাজে রাখবে। এরপর ভিক্ষুকের জোরাজুরিতে আমি ভাবি, ধুর, একটা আয়নাই তো, কি আর হবে নিলে। এই ভেবে আমি ব্যাগে আয়না ঢুকিয়ে ফেলি। সেদিন রাতের বেলা আমি আমার রুমের জানালায় ঠক ঠক নক করার আওয়াজ শুনতে পাই। শুরুতে মনের ভুল ভেবে আমি ঘুমানোর চেষ্টা করি, কিন্তু আমার ভাবনাকে ভুল প্রমাণ করে জানালায় আবারও ঠক ঠক শব্দ। এবার আমি অনেক ভয় পেয়ে যাই আর কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ি। আম্মু, মনে করো এখন অনেক রাত, তুমি একা রুমে আছো। এই রাতের বেলা এখন তোমার রুমের জানালায় ঠক ঠক করে নক করার আওয়াজ পাচ্ছ, কি করবে তুমি? ভয় পাবে জানি। রেহানা, তুই বল, ভয় পাবি না? আমিও তেমনি ভয় পেয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে নক করার আওয়াজটা বাড়তে লাগলো আর এবার প্রতিটা জানালায় একই সাথে নক হতে লাগলো। আমি এবার ভয়ে তোমাদের ডাকবো বলে বিছানা থেকে উঠে যাই, আর তখনই টেবিল থেকে কিছু একটা পড়ে ভেঙে যাবার শব্দে আমার বুক কেঁপে ওঠে। আমি রুমের লাইট জ্বালিয়ে দেখি ভিক্ষুকের দেয়া সেই আয়নাটা মেঝেতে পড়ে ভেঙে গেছে। আমি আয়নাটা তুলতে গেলে আমার হাতে কাঁচের টুকরো লেগে যায় আর আমার হাত কেটে যায়। এরপর আমার রুমের দরজার বাইরে আম্মু তুমি চলে এসে আমাকে ডাক দিলে। আমি দরজা খুলে কাউকে দেখতে পাই না। আমি উন্মাদের মতো হয়ে যাচ্ছিলাম বলে মনে হতে লাগলো আমার। এরপর আমি কি ভেবে যেন রুমের জানালা খুলে কুর্নিশ করে কাউকে অভ্যর্থনা জানালাম। প্রচন্ড গরম লাগছিল রুমে আমার। এই গরমের মাঝে খুব হিম শীতল ঠান্ডা এক বাতাস আমার শরীর আর কলিজা জুড়িয়ে ভেতরে আসলো। আমার খুব ভালো লাগছিল বাতাসটা গায়ে লাগাতে। এরপর আমি ঘুমিয়েছি না কি করেছি আমার মনে নেই। এর পরের দিন আসিফ বিকেলে গ্রুপ স্টাডি করার জন্য আমার কাছে এসে আমাকে বলে, কিরে তুই চোখ লাল কেন, গত রাত ঘুম হয়নি? আসিফের এই কথা শুনে আমি ওকে বলি, কিরে তুই কিভাবে জানলি যে আমার ঘুম হয়নি রাতে? আসিফ রাগাত্মক সুরে আমাকে বলল, কিরে ভাই, কমন সেন্স কি বাজারে বিক্রি করে এসেছিস? তোর চোখ লাল তাই ভাবলাম ঘুম হয়নি। এই বলে আসিফ বিষয়টা এড়িয়ে যায়। সেদিন রাত থেকে আমার সাথে নতুন নতুন ঘটনা ঘটতে থাকে। রাতে ঘুমানোর জন্য শুয়ে পড়ার কিছুক্ষণ পর আমার মনে হয় জানালার বাইরে কেউ একজন আমাকে ডাকছে। খুব ক্ষীণ আর ফিস ফিস করে কেউ আমাকে বলছে, রায়হান, রায়হান। এরপরে কেউ একজন বলে যে ভিক্ষুককে যে আমি সাহায্য করেছিলাম সে এখন সাহায্য নিতে এসেছে, সামনে নাকি পরীক্ষা, সে আমাকে সাহায্য করবে। এসব আমি বলি, তুমি কে, চলে যাও প্লিজ, চলে যাও। এরপর মনে হলো আওয়াজটা আমার কানের কাছে এসে বলছে যে আমি যদি বাঁচতে চাই তাহলে তার কথা শুনতে না হলে আমাকে মরতে হবে, আর কাউকে এই কথা জানালেও
নিশ্চিত মৃত্যু। এই কথা শুনে আমি ভয় পেয়ে দরজা খুলে তোমাদের ডাকতে গেলে দেখি যে দরজা খুলছে না। অগত্যা ভয়ে আর জানের মায়ায় পরে আমাকে জানালা খুলতে হয়। জানালা খুলতেই সেই শীতল বাতাস আবার আমার গায়ে এসে লাগে, আর আমার কিছু মনে থাকে না। এর পর দিন এশার নামাজের পর ইমাম সাহেবের সাথে কথা বলে এই বিষয়ে উনি আমাকে বলেন, রায়হান, তুমি যে আয়নাটা নিয়েছিলে সেটা নেওয়া ছিল তোমার চরম মাত্রার ভুল। ওটা এখন কোথায়? আমি হুজুরকে বলি, হুজুর সেটা ভেঙে গেছে আর আমি সেটা ফেলে দিয়েছি। হুজুর আমাকে এরপর বলেন, দেখো, আমি তো এসব কিছু করি না আর এই লাইনে পড়িও নি। আমাদের মুয়াজ্জিন সাহেব এই সমস্যাগুলো নিয়ে কাজ করেন। উনি এই মাদ্রাসারই ছাত্র ছিলেন, ওনার কাছে যাও। উনি এখানে মুয়াজ্জিনের চাকরি করেন আর তোমার কোচিং এর সামনে মাদ্রাসায় ছাত্রদের পড়ান, ওখানেই ওনাকে পাবে। সেদিন মুয়াজ্জিন সাহেবকে আমি খুঁজে না পেলেও পরের দিন আসরের নামাজের পর তাকে খুঁজে পেয়ে সবকিছু জানাই। উনি আমাকে বলেন, রায়হান ভাই, আসলে এটা কি সমস্যা আমাকে বুঝতে হবে। আমি আপনাকে পানি পড়া দিচ্ছি, দেখুন আজ রাতে কিছু হয় কিনা। মুয়াজ্জিন সাহেবের পানি পড়া খেয়ে সেদিন রাতে আর কিছু হয়নি। এরপর আসিফের বাসায় আমি গ্রুপ স্টাডি করতে যাই। আমি খাতায় অঙ্ক করছিলাম, এমন সময় আসিফ রাগ করে আমার চেয়ারে লাথি মারে আর বলে, তুই মুয়াজ্জিন সাহেবের কাছে কেন গিয়েছিলি? কি সমস্যা আমাকে বলতিস? আমি আসিফের এই আচরণে অবাক হয়ে যাই। আমি যে মুয়াজ্জিন সাহেবের কাছে গিয়েছিলাম সেটা তুই কিভাবে জানলি? আসিফ কোনো উত্তর না দিলে আমি চেয়ার থেকে উঠে বাসায় চলে আসি। সেদিন আমি তোমাদের সব বলতে চেয়েছিলাম, কিন্তু আমার কানের কাছে ভেসে আসে সেই একই শব্দ, কাউকে নাকি বলা যাবে না। এরপর আমার আর কিছু মনে নেই। পরের দিন রাতে আমি পানি পড়া খেয়ে ডাইনিং রুমে আসতেই দেখি আমি পানির গ্লাস হাতে টেবিলের সামনে দাঁড়িয়ে। এই দৃশ্য দেখে কেউ হতভম্ব হয়ে যাবে, কিন্তু আমি কেন যেন খুব প্রাউড ফিল করছিলাম। আমি দেখলাম আমার মতো দেখতে সেই লোকটা আমার সামনে পানি নিয়ে এসে কুর্নিশ করে আমাকে অভ্যর্থনা জানিয়ে বলল যে এই পানি নাকি আমার। এবং সেদিন রাতে আমার এতটুকু মনে ছিল না এরপর কি হয়েছিল। তবে যে সকালে মেঝেতে মাছ মাংসের পোটলা তোমরা দেখেছিলে সেটা মনে হয় আমারই কাজ। এরপর আমি একদিন রাতের বেলা বাথরুমে গেলাম। কি দেখলাম জানো? তুমি বলো আম্মু। রাতের বেলা তুমি বাথরুমে গেলে, এরপর আয়নার দিকে তাকিয়ে যদি তুমি দেখো যে তুমি নিজেই নিজের দিকে নিজে তাকিয়ে হাসছো, তাহলে কেমন লাগবে? আমি আয়নায় একইভাবে হাসতে থাকলাম। আমি হাসতে দেখলাম নিজেকে। এরপর আমি নিজের চেহারায় হাত দিয়ে দেখলাম আমি আসলে হাসছি কিনা, কিন্তু না, আমি হাসছিলাম না। কত কিছু দেখেছি, সহ্য করেছি আমি, কিন্তু তোমাদের বলতে গেলেই মনে থাকতো না। আমি আজ হুজুরের তাবিজ পড়েছি আর পানি পড়া নিয়েছি বলেই আমি হয়তো বলতে পারছি সবকিছু। এভাবে আস্তে আস্তে জানালা নক করা থেকে কাছে আসা, এরপর সেই শয়তান আমাকে পুরোপুরি কবজা করে নিচ্ছে আস্তে আস্তে। এই জন্য আমার পড়া হচ্ছিল না। আসিফের সাথেও বেশ কিছুদিন দেখা নেই। একদিন এশার নামাজ পড়তে গিয়ে আমি দেখি আসিফও নামাজে এসেছে। নামাজ শেষে সে আমার কাছে ক্ষমা চায় আর আজকে গ্রুপ স্টাডি করতে আসবে বলে জানায়। আমি বাসায় আসার পরে আসিফ বাসায় আসে পড়ার জন্য। পড়ালেখা শেষ করে আমাকে একটা চকলেট খেতে দিয়ে চলে যায়। সেদিন আমি চেয়ার থেকে পড়ে গিয়েছিলাম আর আমার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। এরপর থেকে যা যা হয়েছে তোমরা জানো। এই দুর্বিষহ সমস্যার মাঝে একদিন সকালে দাঁত ব্রাশ করতে গিয়ে দেখলাম আমার দাঁত কালো হয়ে গিয়েছে। মুখের ভেতর সহ কালো আর খুব বেশি পরিমাণে বাজে দুর্গন্ধ ছড়াচ্ছে। মনে হচ্ছিল যেন আমি বেঁচে আছি, কিন্তু আমার মুখ মরে গেছে, মরে গিয়ে পচে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। আমি এরপর থেকে রেগুলার মুয়াজ্জিন সাহেবের বাসায় যাই আর ওনার তাকবীর গ্রহণ করে পড়াশোনা করি। এভাবেই আমার জীবন চলছে। কিন্তু একটা কথা, সেটা হচ্ছে যে তোমাদের কাছে একটাই অনুরোধ, আমাকে বাঁচাও। পরীক্ষা চলে এসেছে, আমি কি পরীক্ষা দিতে পারবো? আমাকে সাহায্য করো। এই বলে রায়হান ভাই ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলা শেষ করেন। লিসনার্স, চলুন পরের ঘটনাগুলো রেহানা আপুর ভাষায় শোনা যাক। বলছেন রেহানা আপু। রায়হানের মুখে এইসব কথা শুনে আমিও আম্মু অবাক হয়েছিলাম। তেমনি আমরা দুজনই আসিফ ভাইকে সন্দেহ করেছিলাম এই সমস্যাগুলোর জন্য। সেদিন সন্ধ্যার পর আমি আসিফ ভাইয়ের বাসায় গিয়ে ওনাকে ডেকে আনি। আসিফ ভাই বাসায় আসতেই আম্মু ওনাকে বলেন, কি খবর আসিফ, তোমরা এখন পড়ো না একসাথে? রায়হানের সাথে কি কিছু হয়েছে? রায়হান সারাদিন কেমন মন মরা হয়ে থাকে, জানো কিছু? আম্মুর কথা শুনে আসিফ মুচকি হেসে বলে, না তো আন্টি, কিছু হয়নি। পরীক্ষা চলে এসেছে, তাই একাই পড়ি বাসায় এখন। কোথায়? চলুন তো আন্টি, ওর রুমে গিয়ে দেখি। এরপর আমি আর আম্মু আর আসিফ তিনজন মিলে রায়হানের রুমে আসি। আমরা রায়হানের রুমে ঢুকতেই রায়হান লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়ে আর আসিফের সামনে মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করে তাকে অভ্যর্থনা জানায়। এই দৃশ্য দেখে আমি আর আম্মু রীতিমতো অবাক হয়ে যাই আর রায়হানের বলা একটা কথার সাথে মেলানোর চেষ্টা করি। রায়হান বলেছিল সে একদিন পানি পড়া খেতে উঠে নিজের মতো কাউকে দেখতে পেয়েছিল এবং যে তাকে কুর্নিশ করে আর পানি খেতে বলে এবং তাকে মালিক বলে সম্বোধন করে। আমাদের সন্দেহ যেন কংক্রিটের মতো শক্তিশালী হয়ে গিয়েছিল তখন। এরপর আমরা আসিফ ভাইকে বাসায় চলে যেতে বলি আর পরের দিন সকালে
সকালে রায়হান ঘুম থেকে উঠলে আমরাও ওর মুখ থেকে বাজে গন্ধ পাই প্রচুর পরিমাণে। ওর মুখের ভেতরে আসলেই কালো হয়ে গিয়েছিল। সেদিন সকালে আম্মু আব্বু সবকিছু জানলে আব্বু প্রচন্ড রেগে যান আর বলেন, এই শয়তানকে নিয়ে কোথায় যাই, দেখো গিয়ে পড়া পারে না, তাই পরীক্ষার আগে নাটক করছে, কম তো যন্ত্রণা দিল না। রাত্রির পরিশ্রম করে আমি খেটে মরি আর আমার নবাব সাহেব নাটক করেন। ওকে বলে দিও যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স না পেলে যেন বাসায় মুখ না দেখায়, আমার বাসা যেন ছেড়ে দেয়। এসব বলে আব্বু বাজারে চলে যান। আব্বু কিছুতেই যেন বিলিভ করছিলেন না। আব্বু দোকানে চলে গেলে রায়হান বলে, আমরা মুয়াজ্জিন সাহেবকে ডেকে পাঠাই। মুয়াজ্জিন সাহেব বাসায় এসে রায়হানের রুমে গিয়ে কিছুক্ষণ বসেন। এরপর উনি রুম থেকে বের হয়ে এসে আমাদের যা বলেছিলেন তা কিছুটা এইরকম। রায়হান ভাইয়ের ওপর কালো জাদু করা হয়েছে, কিভাবে করা হয়েছে জানি না, না জানলে সমস্যার সমাধান করা কঠিন। তবে যতটুকু আমি জেনেছি সেটা হচ্ছে, সেদিন যে ভিক্ষুক রায়হান ভাইকে আয়না দিয়েছিল সেটা আসলে কালো জাদু করা আয়না ছিল। আয়নার ভেতর একটা জিন বন্দী ছিল, যাকে তার মালিক 10 বছর পর পর একবার করে কাজে লাগায়। সে এটা কেন করে আমি জানি না, কিন্তু সেই আয়না ভেঙে যাবার পর জিনটা মুক্ত হয়ে যায় আর আয়নার কাঁচে লেগে রায়হানের হাত কেটে যায়, রক্ত বের হয়ে যায় এবং যার মাধ্যমে এই জিনটি রায়হানের শরীরের সাথে মিলে যায়। এই কাজ করা কঠিন। তবে আপনারা কি জানেন কালো জাদুটা কে করেছে? আমরা মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞেস করি কে করেছে। উনি বললেন, রায়হান ভাইয়ের বন্ধু আসিফ। মুয়াজ্জিন সাহেবের কথা শুনে 2 4 মিলে গেল। আমরা আগে আসিফ ভাইকে সন্দেহ করেছিলাম আর মুয়াজ্জিন সাহেব সেটা নিশ্চিত করলেন। সবকিছু জেনেও আসিফ ভাইয়ের বিরুদ্ধে কাউকে কিছু বলতে বা কিছু করতে পারছিলাম না। আমরা এই সমস্যাগুলোর কোনো প্রমাণ হয় না সেই কারণে। তবুও আমরা আসিফ ভাইয়ের বাসায় যাব এবং জানাবো বলে ঠিক করি আর মুয়াজ্জিন সাহেবকে বলি এই সমস্যার সমাধান করতে। উনি আমাদের বলেন উনি আগামী শুক্রবার রাতের বেলা আসবেন এই সমস্যার সমাধান করতে। এই বলে পানি পড়া আর তেল পড়া দিয়ে উনি চলে যান। পানি পড়া রাত 12টার পর খাওয়া আর তেল পড়া গায়ে লাগানোর নিয়ম বলা আমাদের হয়েছিল। সেদিন মুয়াজ্জিন সাহেব চলে গেলে আমি আর আম্মু মিলে আসিফ ভাইদের বাসায় সবকিছু জানালে আসিফ ভাইয়ের বাবা ওনাকে বেধড়ক মারধর করেন আর জিজ্ঞেস করেন এসব কেন করেছে আর কিভাবে করেছে। উত্তরে আসিফ ভাই নীরব থাকলে আসিফ ভাইয়ের আম্মু আমাদের বলেন, আপনারা এই কথা কাউকে বলবেন না দয়া করে, সমাজে আমার বাঁচা মুশকিল হয়ে যাবে। আমরা এই সমস্যার সমাধান করে দেব। আপনারা আজ আসুন, আমরা দেখছি, আমরা আপনাদের জানাবো। আন্টির কথা শুনে আমিও আম্মু সেদিনের মতো বাসায় চলে আসি। এদিকে পরের শুক্রবার রাতের বেলা মুয়াজ্জিন সাহেব বাসায় এসে আসন করা সহ অন্যান্য সব কাজ করেন। এরপর উনি বলেন জাদুর প্রভাব কমে গেছে, আসিফ মনে হয় জাদু তুলে নিয়েছে, এখন আর সমস্যা হবে না। আমি নতুন পানি পড়া দিয়ে যাচ্ছি আর তাবিজ দিচ্ছি, এখানে এগুলো ব্যবহার করবেন। ওনার কথা শেষ হতেই কলিং বেল বেজে ওঠে আর দরজা খুলে আমি দেখি আব্বু এসেছেন। শুক্রবার হবার ফলে উনি একটু জলদি ফিরে এসেছিলেন। মুয়াজ্জিন সাহেবকে দেখে উনি জিজ্ঞেস করেন, আপনি? এরপর আব্বু কিছু বলার আগেই আম্মু আর মুয়াজ্জিন সাহেব আব্বুকে সবকিছু খুলে বলেন। এবার আব্বু রাগারাগি না করে সব মেনে নেন। আব্বু ভেবেছিলেন যাই হোক, ছেলে অভিনয় যদি করেও থাকে তাও মনের শান্তির জন্য আম্মু আর আমি হুজুর দেখিয়েছি। এখন রায়হানের সামনে তাহলে অভিনয় করার রাস্তাও আর নেই। মনে মনে আব্বু সব বিলিভ করেননি যে এটা আমরা পরে জেনেছিলাম। কিন্তু হুজুর সেদিন যাবার আগে এমন একটা কথা বলেন যা শুনে আমাদের আশার স্বপ্নের ওপর কালো মেঘের ছায়া ঘনিয়ে এসেছিল। হুজুর বলেছিলেন যে আগামী 41 দিন বাসা থেকে বের হতে পারবে না, বাইরের কেউ তার সাথে দেখাও করতে পারবে না। কিন্তু রায়হানের ঢাকা ইউনিভার্সিটির এক্সাম ছিল 1 মাস পরে। এই কথাটা আমি ও আম্মু আব্বুকে তৎক্ষণাৎ জানাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি শাকিল হাসান, লিখছি জামালপুর জেলার নান্দিনা থেকে। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। অনেক ব্যস্ত থাকার কারণে স্টুডিওতে এসে ঘটনা বলা আমার পক্ষে সম্ভব না, তাই আমি চাই আমার ঘটনাটি আপনি পড়ে শোনান। রাসেল ভাই, 2015 সাল থেকে ভূত এফএম শুনে আসছি। মাঝখানে আপনার এই প্রোগ্রামটি বন্ধ হয়ে যাওয়ায় অনেক কষ্ট পেয়েছিলাম। তবে আপনি আবার আমাদের মাঝে ফিরে এসেছেন ভূত.com নিয়ে, তাই অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। কথা বেশি না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি রাসেল ভাই 1998 সালের দিকের। মূলত ঘটনাটি ঘটেছিল আমার বন্ধুর নানার সাথে। আমি আমার বন্ধুর ভাষায় বলছি। আমার নানা পেশায় ছিলেন একজন ব্যবসায়ী। গ্রামের বাজারে ওনার মুদির দোকান ছিল। বাসা থেকে বাজারের দূরত্ব ছিল 4 কিলোমিটার। তখনকার দিনে এত যানবাহন ছিল না, তাই একটি বাইসাইকেলে করে দোকানে যাওয়া আসা করতেন তিনি। তবে রাস্তাটি ছিল অনেক দুর্গম ও ভয়ঙ্কর। আমি রাস্তাটির বর্ণনা দিয়ে দিই। রাস্তাটি প্রথমে একটি বিলের মাঝখান দিয়ে যায়। স্থানীয় ভাষায় বিলটির নাম বেদঘরের বিল। তারপরে একটা খাল যেটা ব্রিজের ওপর দিয়ে রাস্তায় চলে গেছে। আর একটু যেতেই একটা শ্মশান, তারপর
নানার বাড়ি। আমার নানা ছিলেন একজন সাহসী মানুষ, কোনো কিছুতেই তেমন ভয় পেতেন না। নানা ওই বাইসাইকেল দিয়ে প্রতিদিন দুপুরে বাজারে যেতেন এবং বাজার শেষ করে ফিরে আসতেন। গ্রামের যে হাটগুলো আছে সেগুলো অনেক রাতে শেষ হয়, তাই নানার বাড়ি ফিরতে ফিরতে প্রায় সময়ই রাত 12টা কি 1টা বেজে যেত। তো একদিন প্রতিদিনের মতো বাজার শেষে স্বাভাবিকভাবেই বাড়ি ফিরছিলেন বাইসাইকেলে করে রাত 1টার দিকে। সাধারণত নানার সাথে একটা টর্চ লাইট থাকতো। ওই দিন যেহেতু জ্যোৎস্নার আলো ছিল, চারিদিকে খুব স্পষ্ট দেখা যাচ্ছিল, তাই তিনি টর্চ না জ্বালিয়েই পথ চলা শুরু করলেন। উনি যখন বিলের মাঝামাঝি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে নানার মনে হলো সাইকেলটা আগের মতো চলছে না, অনেক ভারী লাগছে তার কাছে, কেউ একজন যেন পেছন থেকে টেনে ধরে আছে। নানা বিষয়টা স্বাভাবিকভাবেই নেন, কারণ মাঝে মাঝে সাইকেলের চেনের ঝামেলা হতে পারে। এই ভেবে বিষয়টা এড়িয়ে যান। নানা খেয়াল করেন সাইকেলের গতি ধীরে ধীরে একদম কমে যাচ্ছে, চারিদিকে জ্যোৎস্নার আলো, ঝিঝি পোকা ডাকছে, কেমন যেন পরিবেশটা আরো ভয়াবহ করে তুলেছে। নানা শরীরের সমস্ত শক্তি দিয়ে সাইকেল চালাতে লাগলেন। আগে বলেছি নানা অনেক সাহসী ছিলেন, তাই তখনও তিনি ভয় পাননি। এভাবে সাইকেল চালাতে চালাতে উনি খেয়াল করলেন রাস্তার বাম পাশ থেকে উঠে দুটি বিড়াল রাস্তার উপর লাফালাফি করছে। বিড়ালগুলো স্বাভাবিক ছিল না, স্বাভাবিক বিড়ালের থেকে অনেক বড়, আর চোখগুলো ছিল একদম লাল বর্ণের, মনে হচ্ছিল চোখ দিয়ে আগুন ঝরছে। নানা খেয়াল করলো তারা ধীরে ধীরে রাস্তাটাকে আটকে দিচ্ছে, আর কেন জানি নানাকে সামনে এগোতে দিচ্ছে না। হয়তো নানাকে সাবধান করেছিল, কিন্তু নানা বুঝতে না পেরে সাইকেল চালাতে থাকে। ততক্ষণে নানার একটু ভয় লাগা শুরু হয়। নানার সাইকেল তখনও ধীরভাবে চলছে। সমস্ত শক্তি দিয়ে সাইকেল চালিয়ে তিনি বিলের রাস্তা পার হয়ে ব্রিজের উপরে যখন ওঠেন, তখন দেখতে পান একটা পাগল ব্রিজের উপরে বসে কি যেন করছে। তার পরনে ছেঁড়া লুঙ্গি আর ময়লা কাদাযুক্ত একটা জামা। তিনি খেয়াল করে দেখলেন পাগলটা মাটি থেকে কি যেন তুলে খাচ্ছে। আর একটু কাছে গেলেই দেখতে পান পাগলটি কিছু বিচ্ছু, পোকামাকড় এই জাতীয় কিছু মাটি থেকে তুলে খাচ্ছে। তারপর পাগলটা নানাকে দেখতে পায় আর এইগুলো খেতে বলে। নানা খেতে না চাইলে পাগলটা জোরাজুরি করতে থাকে খাওয়ানোর জন্য। নানা এতক্ষণ কিছু বুঝে নাই, কারণ পাগল মানুষ, তাই পাগলটা বেশি বাড়াবাড়ি করে ফেলায় নানা তাকে ধমক দেয় আর তার গায়ে হাত তুলে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়, অনেক গালাগালি করে। সত্যি কথা বলতে তিনি রেগে যান পাগলটার উপরে। তখন পাগলটা রেগে গিয়ে বলে, তুই কাজটা ভালো করলি না, এর জন্য তোকে পস্তাতে হবে। এসব কথা কানে না নিয়ে ওখান থেকে নানা চলে আসেন। যখন তিনি বাড়ির পাশে শ্মশানের কাছে আসেন, তখন একটা করুণ সুরের কান্না আর গোয়ানির অদ্ভুত আওয়াজ শুনতে পান। নানা সেদিনের মতো ভয়ে ভয়ে বাড়ি চলে আসেন। ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু শেষ হয়নি, বরং এখান থেকেই মূলত ঘটনার শুরু। বেশ কিছুদিন আর কোনো কিছু ঘটেনি নানার সাথে। নানার বাড়ির পেছনে একটা পুকুর ছিল, সেখানে মাছের চাষ করতেন তিনি। পুকুরটা মোটামুটি বড়ই ছিল। সাধারণত গ্রামে পুকুরে মাছ পাহারা দেওয়ার জন্য পুকুরের এক পাশে ছোট একটা মাচা বানানো হয়, রাতে থাকার জন্য আর মাছ পাহারা দেওয়ার জন্য, যাতে মাছ চুরি না হয়। এমনি একদিন নানা সেই মাচাতে শুয়ে আছেন। রাত আনুমানিক 3টা-4টা হবে। পুকুরের পানিতে প্রচুর শব্দ হচ্ছে, মনে হচ্ছে কি যেন সাঁতার দিচ্ছে পানিতে। এমন শব্দ হচ্ছে মনে হচ্ছে 20 জন মানুষ একসাথে পানিতে সাঁতার কাটছে। নানা বাইরে বের হয়ে দেখার চেষ্টা করেন কি হচ্ছে, কিন্তু বের হয়ে তিনি কিছুই দেখতে পান না। পানির শব্দ হচ্ছে না আর। নানা একটু অবাক হন, পানির শব্দটা মাছেরও হতে পারে এই ভেবে তিনি মাচার ভেতরে চলে যান এবং শুয়ে পড়েন। হঠাৎ নানার ঘুম ভেঙে যায় এবং তিনি শুনতে পান নানার নাম ধরে কে যেন ডাকছে। প্রথমবার তিনি ভাবেন মনের ভুল, কিন্তু তার পরপরে অনেকবার তার নাম ধরে ডাকা হয়। তিনি আর বাইরে না বের হয়ে থাকতে পারেন না, তারপরেও বাইরে বের হন না, ঘুমিয়ে পড়েন। এরকম ভাবে বেশ কিছুবার নানার সাথে ঘটনা ঘটতে থাকে। হঠাৎ একদিন রাতে নানা মাচার ভিতরে শুয়ে আছেন, হালকা তন্দ্রা এসে গেছিল। এমন সময় শুনতে পান পুকুরের পাড় দিয়ে কিছু একটা অনবরত হেঁটে যাচ্ছে, আর তার পায়ের থপ 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 শব্দ হচ্ছে। নানা চোর ভেবে বাইরে বের হন। তারপর তিনি যা দেখেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন একটা কালো কুচকুচে অদ্ভুত এক প্রাণী, মানুষের মতো হলেও তার মুখের আকৃতি ছিল অনেকটা ভাল্লুকের মতো, আর চোখগুলো অস্বাভাবিক বড় এবং নীল বর্ণের। এটা দেখে নানা প্রচন্ড ভয় পান। প্রাণীটা এক মুহূর্তের মধ্যে নানার সামনে চলে আসে আর নানাকে পুকুরে নেওয়ার চেষ্টা করে। এরকম করে দুজনের মধ্যে বেশ ধস্তাধস্তি হয়। নানা একটা বিষয় খেয়াল করেন, প্রাণীটার সারা শরীর লোমে আচ্ছন্ন ছিল, বরফের মতো শীতল ছিল তার দেহ। এরকম কতক্ষণ ধস্তাধস্তি করেছেন তার মনে নেই। নানা দূরের এক মসজিদ থেকে ফজরের আজান শুনতে পান এবং আস্তে আস্তে প্রাণীটাও হাওয়ায় মিলিয়ে যায়। সকালে নানা বাড়িতে আসেন এবং নানিকে বলেন খেতে দিতে, কিন্তু নানার আচরণ স্বাভাবিক ছিল না। তিনি একাই এক পাতিল ভাত খেয়ে ফেলেন আর একটা
ঘুমানোর মতন অদ্ভুত আওয়াজ করতে থাকেন। ওই দিনের পর থেকে নানা পাগলের মতো হয়ে যান, দোকানে যাওয়া ছেড়ে দেন। আর সবচেয়ে অবাক করা বিষয় ছিল নানাকে রাতের বেলায় খুঁজে পাওয়া যেত না। রাতে ঘরে শুয়েছিলেন ঠিকই, কিন্তু সকালে তাকে বিছানায় পাওয়া যেত না। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যেত ওই শ্মশানে, যেটার কথা প্রথমে বলেছিলাম। প্রতি রাতেই এমন ঘটনা ঘটতে থাকে। এরপর নানাকে শিকলে বেঁধে রাখা হয়। দিন দিন নানার আচরণ খারাপ হতে থাকে। ঠিকমতো খাওয়া দাওয়া করতেন না, ময়লা পোকামাকড় এইগুলো ধরে ধরে খেতেন। রাতের বেলা নানার ঘর থেকে অনেক রকমের শব্দ আসতো, মনে হয় কারোর সাথে নানা কথা বলছেন, আর বলেন আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও আমাকে। অনেক কবিরাজ হুজুর দেখানো হয়, কেউ কোনো সমাধান দিতে পারেননি। তবে একজন কবিরাজ একজন বড় আলেমের সন্ধান দেন আর নানাকে ওখানে যেতে বলেন। আমার মামারা মিলে ওই হুজুরের কাছে তাকে নিয়ে যান। হুজুর জিনদের মাধ্যমে জানতে পারেন যা ছিল এমন, তিনি যে ব্রিজের উপরে একটা পাগল দেখেছিলেন, সেই পাগল ছিল একটি জিন। আর ওনাকে যে জিনিসগুলো খেতে বলেছিলেন সেগুলো মূলত পোকামাকড় ছিল না, ছিল অন্য কিছু, যেটা খেলে ওনার অনেক মঙ্গল হতো। সেটা তিনি বুঝতে না পেরে পাগলের সাথে খারাপ ব্যবহার করেছেন এবং তার গায়ে হাত তুলেছেন। এটাতে জিনটা অনেক রেগে যায় আর তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিজ্ঞা করে। হুজুর বলেন তবে এখন আর কিছু করতে পারবো না, অনেক দেরি হয়ে গেছে। এই জিন ওনাকে নিয়ে যাবেন, তবে এই বংশের বা এই পরিবারের বিশেষ কোনো আয়োজন অথবা প্রয়োজনে, মানে যেখানে তার থাকা প্রয়োজন, তাকে ফেরত দিয়ে যাবে। কিন্তু আপনারা বুঝতে পারবেন না, হয়তো কোনো পাগল কিংবা ফকির বেশে আসবেন তিনি। এই কথাগুলো শুনে সবাই কান্নায় ভেঙে পড়েন। এদিকে নানার অবস্থা খারাপ হতে থাকে, তিনি কিছু খেতে পারেন না, অসুস্থ হতে থাকেন এবং পাগলামিও বেড়ে যায়। তারপর হঠাৎ একদিন অমাবস্যার রাতে নানা ঘর থেকে উধাও হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর আর পাওয়া যায় না তাকে। তার পা প্রতিদিনের মতো শিকলে বাঁধা ছিল, ঘরের দরজার ভেতর থেকে লাগানো ছিল। ওনার ঘর থেকে বের হওয়ার কোনোভাবেই সম্ভাবনা ছিল না। ওই দিনের পর থেকে নানাকে এলাকায় আর কোথাও দেখা যায়নি। এর কিছু বছর পর আমার বড় আপুর জন্ম হয়, নানার বড় মেয়ের ঘরের প্রথম নাতি। এই খুশিতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে একটা ফকির, গায়ে ছেঁড়া পাঞ্জাবি, মুখে দাড়ি, এমন একটা অচেনা ব্যক্তি আসেন। এর আগে এই ফকিরকে কেউ এলাকায় দেখেননি। তারপর ওই লোকটি আমার মার কোল থেকে আমার বড় বোনকে কোলে নেয় আর কপালে একটা চুমু দিয়ে একটা মিষ্টির হাড়ি দিয়ে কোথায় যেন চলে যায়। তখন কারো সেই হুজুর সাহেবের কথা মনে ছিল না। তারপরে ওই লোকটির হাড়িটি খোলা হয়, ওখানে অনেকগুলো মিষ্টি ছিল। আমার আম্মু বলেছেন এরকম মিষ্টি উনি জীবনে আগে কখনো খান নাই, মনে হচ্ছে স্বর্গীয় এক স্বাদ। 2015 সালে আমার মামা হুজুরের মাধ্যমে জানতে পারেন নানা সিলেটের শাহজালাল মাজারে আছেন। তারপর আমার মামা খালা সবাই মিলে যান সেখানে গিয়ে তারা কাউকেই দেখতে পান না। তারপর ওই মাজার যিনি ঝাড়া মোছা করেন, ওনার কাছ থেকে জানতে পারেন, উনি বলেন বেশ কিছু বছর ধরে ওখানে নাকি একজন পাগল ঘোরাফেরা করত, এখানেই থাকতো। বেশ কিছুদিন হলো ওই পাগলকে আর দেখা যাচ্ছে না। কান্নায় ভেঙে পড়ে সবাই এবং মন বিষণ্ণ করে চলে আসে। এই ছিল ঘটনা। গুছিয়ে লিখতে না পারার জন্য ক্ষমা প্রার্থী। অনাকাঙ্ক্ষিত ভুল হলে মাফ করবেন। এটা ভূত.com পাঠানো প্রথম ঘটনা। সিলেক্টেড হলে অবশ্যই শোনার অনুরোধ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনাটি অনেক চমৎকার। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি বর্তমানে ভূত.com এর একজন মডারেটর হিসেবে নিযুক্ত আছি। আজ আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি যা আমার পরিচিত এক বড় ভাইয়ের নিজের চোখে দেখা একটি জিন ছাড়ানোর ঘটনা। পারিবারিক ও ভিকটিমের প্রাইভেসির জন্য আমি ঘটনার সাথে জড়িত সকল মানুষের নাম ছদ্মনাম হিসেবে ব্যবহার করব। এবার বলি যে আমি ঘটনাটি কিভাবে কালেক্ট করেছিলাম। আমি যে বড় ভাইয়ের কাছ থেকে ঘটনাটি কালেক্ট করেছি, ওনার নাম নাহিয়ান। নাহিয়ান ভাই ঢাকায় কোনো একটি বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানে চাকুরিরত আছেন বর্তমানে। ভাইয়ের ছুটিতে ময়মনসিংহ আসলে আমাদের কয়েকজন বন্ধুর সাথে আর আরো 2-1 বড় ভাইয়ের সাথে আমরা চায়ের দোকানে আড্ডা দিতাম। সেদিন আমি আড্ডায় ভূত.com এর টি শার্ট পরে গিয়েছিলাম। আড্ডার মাঝখানে আমার টি শার্ট দেখে উনি বলে বসলেন, আরে সাবিত, তুই ভূত.com এ ঘটনা পাঠাস না? আমি শুনি, কিন্তু শুরু থেকেই শুনি ভূত.com। আমি ভাইয়ার কথায় মুচকি হাসি দিলাম। আর এরপর ভাইয়া আমাকে বললেন যে ওনার নিজের চোখে দেখা একটি জিন ছাড়ানোর ঘটনা আছে, যদি আমরা সবাই শুনতে চাই তাহলে উনি বলবেন। আমি একেবারে উৎসাহে লাফিয়ে উঠে ওনাকে বলি, অবশ্যই ভাইয়া, আমি শুনছি, ইনফ্যাক্ট আমরা সবাই শুনবো, বলেন বলেন। এরপর নাহিয়ান ভাই ওনার ঘটনা বলা শুরু করলেন। ঘটনাটি নাহিন ভাই আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলছি, আর অনিচ্ছাকৃত আমার লেখার ভুলের জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন চলে যাই ঘটনায়। আমি তখন অনার্স ফাইনাল বর্ষে পড়াশোনা করতাম।
আমি কখনোই জিন, ভূত বা অদৃশ্য কিছুতে বিলিভ করতাম না। কি কি ভাবছো? বিলিভ করতাম না আসলে? আরে করতাম, কিন্তু কাউকে বলতাম না। সবাইকে বলে বেড়াতাম যে আমি এসব মানি না। কিন্তু সেদিনের ঘটনার পর আমি আর কোনোদিন বলিনি যে আমি জিন বিলিভ করি না। কেন বলছি এসব? শোনো, সব বুঝতে পারবে। অনার্সে পড়াকালীন আমি রোজ বিকেল থেকে সন্ধ্যা প্রাইভেট পড়িয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম চায়ের দোকানে বা খোলা মাঠে। এর মাঝে একদিন আড্ডা দিতে দিতে ভূতের কথা ওঠে, আর আমরা খোলা মাঠে বসে ভূত এফএম প্লে করে শুনতে থাকি। তখন আমি আমার বন্ধুদের বললাম যে বন্ধ কর, আমি আসলে এগুলো বিলিভ করি না, নিজের চোখে কোনোদিন দেখলে বিলিভ করব। তখন আমার এক বন্ধু জিসান বলে উঠল, তুই বিলিভ করিস না? তাহলে চল তোদের এক জায়গায় নিয়ে যাই। আমি জিজ্ঞেস করলাম জিসানকে, কোথায়? দেখ, সিরিয়াস টপিকে ইয়ার্কি করিস না। তখন সে আমাদের বলল সে একজন হুজুরের সন্ধান জানে যে হুজুর জিন ছাড়ানোর কাজ করে থাকে, আর উনি পেশায় একজন মুয়াজ্জিন। আমি ওর কথাটা শুনে মনে মনে ভাবছিলাম যে একবার গিয়ে আসলেই দেখা উচিত, কারণ অজানা কিছু জানার ইচ্ছা মানুষের সব সময় থাকে। সেদিন রাত 8:30 টিউশন ছিল, কিন্তু হুজুরের কাছে যাব বলে আমি টিউশনে ফোন করে আজ আসবো না জানিয়ে জিসানকে আমাদের সাথে সেখানে নিয়ে যেতে বলি। এরপর সবাই মিলে প্রায় 30 মিনিট পর হুজুরের বাসার সামনে গিয়ে হাজির হই। হুজুরের নাম ছিল আব্দুল করিম। ওনার বাসার সামনে গিয়ে আমার আসলে কেন যেন একটু ভয় করছিল। দরজায় কে কড়া নাড়বে এসব তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটির পর আমার আরেক বন্ধু নিলয় দরজায় কড়া নাড়ল। দরজায় কড়া নাড়ার শব্দ শুনে একজন 15-16 বছর বয়সী ছেলে বেরিয়ে এসে আমাদের সালাম দিলেন আর পরিচয় জানতে চাইলেন। আমরা হুজুরের খোঁজ করছি শুনে উনি জানালেন যে উনি আব্দুল করিম হুজুরের ছেলে। আমরা তখন ওনাকে জানাই যে একটা সমস্যা আছে, যার জন্য আব্দুল করিম হুজুরের সাহায্য চাই আমরা। আমি এখানে একটু বলে রাখতে চাই যে এই কথা বলার কারণ হচ্ছে যে আমরা সরাসরি যদি বলি যে ওনার কাছ থেকে ঘটনা জানতে এসেছি, তাহলে উনি হয়তো আমাদের সাথে কথাই বলবেন না আর আমাদের বসতেও বলবেন না। যাই হোক, চলুন ঘটনায় ফিরি। আমাদের কথা শুনে ছেলেটি আমাদের ভেতরে রুমে গিয়ে বসতে বলে। 5-10 মিনিট পর হুজুর আমাদের সামনে আসলেন আর সালাম দিয়ে সমস্যা জানতে চাইলে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি কি জিন ছাড়ানোর কাজ করেন? উনি বললেন, এই যে এই কাজ আল্লাহ করেন, আমি শুধু উসিলা। এরপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি কি কোনো টাকা পয়সা নেন? উনি বললেন যে না, উনি কোনো টাকা পয়সা দাবি করেন না, আর আল্লাহর দয়ায় ওনার কাছে যা আছে তাতেই উনি সন্তুষ্ট, আর নিজের যতটুকু জ্ঞান আছে সেটি দিয়ে উনি মানুষের উপকার করার চেষ্টা করে থাকেন। ওনার কথা শুনে এবার আমি সরাসরি বললাম, হুজুর আমি আসলে এসবে বিলিভ করি না, এ বিষয়ে আপনি কি বলেন? তখন উনি আমার আর নিলয়ের দিকে আঙুল তুলে বললেন, তোমরা সবাই মানো না এটা আমি বুঝলাম, কিন্তু তোমরা দুইজন মানো না, এত মিথ্যা কেন বলছো? তোমরা তো সমস্যা নিয়ে আসোনি, তোমরা তো এসেছো আমার কাজ দেখতে। আমি ওর কথা শুনে ভেবাচাকা খেয়ে গেলে উনি আমাকে আবারও বলেন, আমি জানি বাবা, তোমরা এখানে পা রাখতেই আমি জেনে গেছি যে তোমরা কেন এসেছো। আমি তোমাদের কাউকে নিরাশ করবো না। আমি তোমাদের একটা ঠিকানা দিচ্ছি, কাল সেখানে যাও আর আমার নাম বলে জানতে চাইবা সমস্যা কি, আর আগামী পরশু রাত 8টায় এখানে আসবা। কিন্তু শর্ত একটাই, কোনো রেকর্ডিং বা ছবি তোলা যাবে না। এটা আমার ব্যক্তিগত কাজের জায়গা, আমি চাই না কেউ সেগুলোর ছবি তুলুক। আমি শুধু তোমাদের দেখাবো, কারণ তোমাদের মধ্যে দুইজন জীবনে একবার হলেও কালো জাদুর ছায়ায় পড়েছ। তাই শুধু তোমরা দুইজন আসবা, খাতা আর কলম নিয়ে আসবা, যা ঘটবে লিখে রাখবা। বলে রাখা ভালো যে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন একবার ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছিলাম, কিন্তু এই কথা আমার কোনো বন্ধুও জানে না। তাই হুজুরের কথা শুনে আমি খুবই অবাক হই আর মনে মনে ভাবতে লাগলাম যে আমার কথা উনি জানলেন কিভাবে। আর নিলয়, যে কিনা বিলিভ করে না এসবে, তার জীবনে কি কাহিনী? আব্দুল করিম হুজুরের কথায় সম্মতি দিয়ে ওনার কাছ থেকে ঠিকানা কালেক্ট করে সেদিনের মতো বাসার দিকে রওনা দিলাম। বাসায় ফেরার পথে নিলয় ওর জীবনের কাহিনী আমার সাথে শেয়ার করে। সেই ঘটনা অন্য আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে। নিলয়ের সাথে কথা বলে আমি আর নিলয় যে যার বাসায় চলে আসি। বাসায় ফিরে সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি। অনেক কষ্টে দিন পার করে সন্ধ্যায় নিলয়কে নিয়ে চললাম হুজুরের দেয়া সেই ঠিকানায়। ঠিকানা অনুযায়ী এলাকায় 5-10 মিনিট খুঁজে আমরা হুজুরের দেয়া এক্সাক্ট লোকেশনে পৌঁছে যাই আর দরজায় নক করি। 2-3 মিনিট নক করার পরেও কেউ দরজা খুলছিল না।
এই দেখে আশাহত হয়ে এবার একটু জোরে নখ করতেই একজন ভদ্র মহিলা দরজা খুলে আমার পরিচয় ও আসার কারণ জিজ্ঞেস করলেন। আমরা ওনাকে সালাম দিয়ে হুজুরের দেয়া কাগজটা ওনাকে দিয়ে বললাম, হুজুর আমাদের সম্পূর্ণ ঘটনা জানতে পাঠিয়েছেন, আর তাই আমরা এখানে এসেছি। ভদ্র মহিলা আমাদের ভেতরে আসতে বলে আমাদের সামনে হাঁটতে লাগলেন। ড্রয়িং রুমে আমাদের বসিয়ে উনি মেইন দরজা লাগিয়ে আমাদের সামনে দিয়ে ভিতরে চলে গেলেন। 5 মিনিট পর উনি পানি, বিস্কিট আর চানাচুর নিয়ে আমাদের সামনে রাখলেন আর বললেন, খাও। আমি পানির গ্লাস হাতে ওনাকে জিজ্ঞেস করলাম, আন্টি কি সমস্যা হয়েছে আপনাদের সাথে, বলবেন আমাদের? উনি আমার প্রশ্ন শুনে বললেন যে হুজুরের কাছে ওনারা সব বলেছিলেন তো, তাহলে হুজুর আমাদের কেন পাঠালেন? আমি ওনাকে বললাম যে আন্টি, আসলে আগামীকাল হুজুর আপনাদের সমস্যা সমাধানে আসবেন, তাই হুজুর আমাদের মাধ্যমে আবার সম্পূর্ণ বিষয় জানতে চান, তাই আমাদের উনি পাঠিয়েছেন। আমার কথা শুনে ভদ্র মহিলা একটি সোফায় বসে বলতে শুরু করলেন ওনার ছেলে মাহিনের সাথে ঘটা একটি ঘটনা। ভদ্র মহিলা আমাদের ঘটনাটি যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই বলছি। আমার ছেলের নাম মাহিন, আমার একমাত্র ছেলে। শহরে একটি স্কুলে সে 9ম শ্রেণীর একজন ছাত্র, মেধাবী আর খুব শান্ত স্বভাবের। এতটাই শান্ত যে কেউ যদি ওকে 2টা চড় দিয়েও চলে যায় ও কোনো প্রতিবাদ করবে না। এজন্য ওর বন্ধু বান্ধব নেই বললেই চলে। আমার ছেলে প্রতি বছর শেষে গ্রামের বাড়িতে ঘুরতে যেত। মাহিনের চাচা আশফাক গ্রামে থাকে। বছরের শেষে সে আমাদের বাসায় আসে আর মাহিনকে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে যায়। প্রতিবারের মতো সেবারও আশফাক আমার ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে যায়। 9 দিন গ্রামের বাড়িতে থেকে আমার ছেলে বাড়ি ফিরে আসে ওর চাচার সাথে। ওর চাচা ওকে বাসায় দিয়ে আবার গ্রামে চলে যায়। কিন্তু গ্রাম থেকে ফেরার পর আমার শান্ত ছেলেটা কেমন যেন রাগী আর বদমেজাজি স্বভাবের হয়ে গিয়েছিল। অকারণে এলাকার ছেলেদের সাথে ঝামেলা পাকানো, স্কুলের তুচ্ছ বিষয় নিয়ে মারামারি, এসব যেন রোজকার ঘটনা হয়ে গিয়েছিল। কিন্তু যখনই তাকে জিজ্ঞেস করা হতো যে কেন এমন সে করছে, তখনই সে বলতো যে এসব আঙ্কেল তাকে করতে বলেছে। আঙ্কেল এও বলেছেন যে মানুষ জাতি ভালো কথা যোগ্য নয়, তাই শক্ত কথা আর গায়ের জোর খাটানো উচিত আমাদের। আমি ওর কথা শুনে ওকে কয়েকবার জিজ্ঞেস করেছি যে কোন আঙ্কেল তাকে এসব খারাপ শিক্ষা দিচ্ছে। যতবারই জিজ্ঞেস করেছি মাহিন কোথাও না কোথাও আঙুলের ইশারা করে আমাকে দেখাতো আর বলতো, ওই যে দেখো, ওইখানে দাঁড়িয়ে আছে আঙ্কেল, দেখো না। কি দেখো না নাকি? আমি আমার ছেলের কথা শুনে অবাক হই, আবার এও ভাবি যে কোনো বন্ধু না থাকার ফলে হয়তো সে কাল্পনিক বন্ধু বানিয়ে নিয়েছে। কিন্তু আমি জানতাম না ওর এই কথাগুলোই আমাকে তখন থেকেই আরো গুরুত্ব দিয়ে শোনা উচিত ছিল। যাই হোক, আমার ছেলে স্কুলে যাবার সময় আর আসার সময় কার সাথে যেন কথা বলতো, আর ওকে দেখে ওর ক্লাসমেটরা হাসাহাসি করতো আর সবাই ওকে পাগল বলতো। এসব দেখে মাহিন ওদের দিকে তেড়ে যেত মারবে বলে। আস্তে আস্তে এসব ঘটনা যেন নিত্যদিনের ঘটনা হয়ে উঠল। আর মাহিনের এই পরিবর্তন আমি মাহিনের বাবাকে জানালে সে বিষয়টি গুরুত্ব সহকারে না দেখে আমাকে বলতো, ছেলে বড় হচ্ছে তাই আচরণে এই সমস্ত চেঞ্জ আসাটা অস্বাভাবিক নয়। আমি আমার হাজবেন্ডের কথা মেনে নিয়ে আর মাহিনের বিষয়ে বেশি একটা গুরুত্ব দেয়নি। আমার ছেলে কয়েকটা সাবজেক্ট প্রাইভেট পড়তো, বাকি 5 জন ছাত্রের মতো। আমাদের বাসা স্কুলের সব থেকে কাছে হওয়ায় স্কুল শেষে বিকেলে স্কুলের একজন টিচার মাহিনকে পড়াতে আমাদের বাসায় আসতেন। মাহিনের সাথে স্কুলের আরো 2 জন ছাত্র স্যারের কাছে পড়তে আমাদের বাসাতেই আসতো। একদিন পড়ার সময় মাহিনের টিচার আমাকে ডাক দিয়ে বলেন যে মাহিন নাকি পড়ার মাঝে হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কাকে যেন সালাম দেয় আর বলতে থাকে, আঙ্কেল বসেন। এই দেখে টিচার মাহিনকে ধমক দিয়ে বলে, মাহিন কি সমস্যা, কাকে সালাম দিচ্ছ? পড়া ফাঁকি দিবে বলে কি কাহিনী বানাচ্ছ না? বসো চুপ করে, আর একটা কথা বলবে না। টিচারের এই কথা শুনে মাহিন তার হাতে থাকা কলম মাটিতে রাগ করে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের রুমে চলে যায় এবং টিচার বাকি 2 জন ছাত্রকে ছুটি দিয়ে আমাকে ডাক দিয়ে ঘটনা বলেন। এরপর মাহিনের টিচারকে বিদায় দিয়ে আমি মাহিনের রুমে গিয়ে মাহিনকে জিজ্ঞেস করি যে কেন ও এমন করেছে। মাহিন আমার কানে কানে ফিসফিস করে বলে, আস্তে বলো আম্মু, আস্তে, আরে আস্তে, আঙ্কেল শুনলে তোমাকেও মারবে, কোথাও যেতে পারবে না, পরে আমাদের সবাইকে মারবে আঙ্কেল। সত্যি বলতে মাহিনের এই কথা শুনে ওর টিচারের বলা কথাটি আমিও বিলিভ করেছিলাম যে হয়তো মাহিন পড়া ফাঁকি দেবার জন্যই কাহিনী বানাচ্ছে। আমি মাহিনকে ধমক দিয়ে বলি, মাহিন পড়ায় ফাঁকি দিচ্ছ তাই না? তাই এসব নাটক বানাচ্ছ। এসব যদি আর দেখেছি তো তোমার বাবাকে বলে তোমাকে আমি সোজা করে ছাড়বো। এই বলে মাহিনের ঘর থেকে চলে আসি আমি। সেদিন রাতের বেলা ঘুমের মাঝে আমি আর আমার হাজবেন্ড মাহিনের চিৎকার শুনে ভয়ে ঘুম থেকে জেগে উঠি আর দৌড়ে মাহিনের রুমে গিয়ে ওর হাঁপানির শব্দ শুনতে পাই।
লাইট অন করতেই দেখতে পেলাম মাহিনের গলায় একটা লম্বা আঁচড়, যা সদ্য দেয়া হয়েছে, আর ওর মুখ থেকে রক্ত বের হচ্ছে। আমাদের দেখে মাহিন বিছানায় উঠে বসতে যাবে, এমন সময় সে বিছানায় আবার শুয়ে পড়ে। মনে হচ্ছিল কেউ যেন ওকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এরপর মাহিনের কাছে যেতেই ও হঠাৎ খুব স্পিডে উঠে বসে আর আরবি ভাষায় বলে কোন একটা শব্দ, এবং সেই শব্দটি বলতে থাকে আরবি ভাষায়, ক্রমাগত বলতে থাকে। এখানে লেখা আছে আবনুক কিছু একটা। আরবি ভাষায় কথা শেষ করে মাহিন বলতে লাগলো, সাবধান করেছিলাম না, মারবো, সবাইকে মারবো, মারবই, আর তোদের ছেলেকে নিয়ে যাব, পারলে আটকে আমাকে দেখা। খুব বাজেভাবে হাসি দিয়ে মাহিন বিছানায় অজ্ঞান হয়ে পড়ে যায়। মাহিনের এই অবস্থা দেখে আমি পানি নিয়ে ওর মুখে সারা গায়ে পানি ছিটিয়ে দিই, আর হাত পায়ে আমি আর আমার হাজবেন্ড মিলে মালিশ করতে থাকি। সেদিন রাতে মাহিনের প্রচন্ড জ্বর এসেছিল। ভোর পর্যন্ত আমরা মাহিনের কাছেই ছিলাম। আজানের সময় মাহিন চোখ খুলে বলে, আঙ্কেল, আমার গলা টিপে ধরেছিল আর পেটে পাড়া দিচ্ছিল আম্মু, আমি খুব ব্যথা পেয়েছি। মাহিন জ্বরের ঘোরে উল্টা পাল্টা বলছিল ভেবে ভোরে আজানের পর আমি অনেকটা জোর করে আমার হাজবেন্ডকে মসজিদে নামাজ পড়তে পাঠাই আর ইমাম সাহেবকে নিয়ে আসতে বলি। উনি কিছুতেই রাজি হচ্ছিলেন না, কারণ উনি এসব সমস্যা বিলিভ করতেন না, কিন্তু আমার জোরাজুরিতে উনি রাজি হয়েছিলেন। এরপর আমার হাজবেন্ড নামাজে চলে গেলে আমিও নামাজ পড়তে বসি, আর তখনই মাহিনের বলা আরবি কথাগুলো আমার মাথায় চলে আসলো। আমি যেহেতু রেগুলার কোরআন পড়ি, তাই আমি বুঝেছিলাম যে মাহিন যে আরবি বলেছিল, কিন্তু এর অর্থ আমার জানা ছিল না। মাহিন কি বলেছিল ভাবতে ভাবতেই কলিং বেল বেজে ওঠে, আর দরজা খুলতেই দেখি আমার হাজবেন্ড মসজিদ থেকে নামাজ পড়ে ইমাম সাহেবকে নিয়ে এসেছেন মাহিনের গায়ে ফু দেওয়ার জন্য। ইমাম সাহেব মাহিনের গায়ে ফু দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে চলে যাওয়ার সময় আমি ইমাম সাহেবকে সেই আরবি ভাষার অর্থ জিজ্ঞেস করি। উনি আমার কথা শুনে বলেন যে, আপনি যে আরবি বলছেন সেখানে কিছু ভুল আছে, আর সেগুলো সূত্রে যা অর্থ হয় তা হলো আপনার ছেলে মারা যাবে, আর আপনারা হেসে হেসে ওকে মরতে দেখবেন। হুজুরের মুখে এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আমি এবার বুঝতে পারছিলাম মাহিনের সাথে আসলেই খারাপ কিছু হচ্ছে। এরপর হুজুরকে জিজ্ঞেস করলাম মাহিনের উপর কোনো জিনের ছায়া আছে কিনা। আমার কথা শুনে আমার হাজবেন্ড আমাকে জোরে ধমক দিয়ে হুজুরকে সালাম দিয়ে বিদায় করে দেন। হুজুর যাওয়ার পর আমাকে অনেক বকাবকি করে আমার হাজবেন্ড, এবং বলে সকাল 11টার দিকে মাহিনকে হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে যাবেন। সেই অনুযায়ী সকাল 11টায় মাহিনকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার মাহিনকে দেখে বলেন যে গলায় কোনো ভোঁতা জিনিস দিয়ে তাকে খামচি দেওয়া হয়েছে, এই জন্যই দাগ পড়ে আছে, আর পেটে বা বুকে খুব চাপ লাগার ফলে হয়তো মুখে রক্ত এসেছে। ডাক্তার এও বলেন যে অন্য কিছুও হতে পারে, কিন্তু তারা শুরুতে এক্স রে করতে চান। মাহিনের এক্স রে করা হয়। এক্স রে রিপোর্ট আমাদের সবার চোখের পলক ফেলা বন্ধ করে দিয়েছিল। মাহিনের এক্স রে দেখা যাচ্ছিল তার পেটের দিকে বাম পাঁজরে একটা চারকোনা আর একটা গোল কালো কিছু মাঝারি দুটা টুকরা। মনে হচ্ছিল যেন কেউ এগুলো মাহিনের পেটে ঢুকিয়ে দিয়েছিল। মেশিনের ফল্ট ভেবে ডাক্তার আবার এক্স রে করতে চাইলেও পরের বার সেম রেজাল্ট আসে। ডাক্তার আমাদের ঢাকা রেফার করে দেন, কিন্তু এবার আমার মন মানছিল না। আমি বুঝতে পারছিলাম এই সমস্যার সমাধান কোনো ডাক্তারের হাতে নেই। আমি খুব জোরাজুরি করে আমার হাজবেন্ডকে মানালাম যে আগামীকাল মাহিনকে নিয়ে আমরা একজন হুজুরের কাছে যাব। রাতের বেলা গ্রামের বাড়িতে ফোন দিয়ে একজন হুজুরের নাম্বার আর ঠিকানা নিয়ে সকালে যাব ভেবে রাতে ঘুমিয়ে পড়ি আমরা। ঘুম সেদিন খুব কষ্টে এসেছিল আমাদের চোখে, কিন্তু রাতের বেলা হঠাৎ আমার কানের কাছে ফিসফিস আওয়াজ শুনতে পাই। কিরে, আরে কিরে, মরবি? আমি কিন্তু সবাইকে মারব, আমায় তোরা চিনিস না। এই আওয়াজ শুনে আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়ি, আর উঠে দেখি আমার হাজবেন্ড আমার পাশে নেই। বারান্দার দরজা খোলা দেখে বুঝলাম সে বারান্দায়। বারান্দায় গিয়ে দেখি সে খুব চিন্তিত মুখে বসে আছে বারান্দার ফ্লোরে। কি হয়েছে জিজ্ঞেস করতে সে বলল, তুমি ঠিক, মাহিনীর সমস্যাটা আসলে অতি প্রাকৃত। আমার হাজবেন্ড কেন এমন কথা বলছে জিজ্ঞেস করলে উত্তরে সে আমাকে বলে, রাতে ঘুমানোর পর কেউ একবার তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, না 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 না, ওটি করতেও চাস না, তাহলে ছেলে তো যাবেই, তোরাও যাবি। খবরদার, 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 মরবি, মানে মরবি। এই কথা শুনে আমার হাজবেন্ড মাহিনের রুমে গিয়ে তাকে দেখে আসে, আর বেডরুমে ফিরে এসে
বারান্দায় বসে পড়ে। হাজবেন্ডের কথা শুনে আমি তাকে সান্ত্বনা দেই আর বলি, আল্লাহ আছেন, সব ঠিক হয়ে যাবে, কাল যাচ্ছি না হুজুরের কাছে। এই বলে আমি আর আমার হাজবেন্ড আবার শুয়ে পড়ি। কিন্তু সেদিন রাতে আর আমাদের কারো ঘুম হয়নি। যথারীতি সকাল 8টায় আমরা ফুলপুর নামক জায়গায় হুজুরের সন্ধানে বেরিয়ে পড়ি। সেখানে গিয়ে অনেকক্ষণ খোঁজার পরে সন্ধ্যার পরে অবশেষে হুজুরকে খুঁজে পাই আমরা। খুবই বৃদ্ধ ছিলেন সেই হুজুর। আমাদের দেখে উনি জিজ্ঞেস করলেন আমাদের সমস্যা কি। ওনাকে সব খুলে বলতেই উনি বললেন যে ওনাকে যেন আমরা 30 মিনিট সময় দেই। উনি নিজের রুমে বসে বিছানাতে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া শুরু করলেন। নামাজ শেষ করে উনি একটি কাগজে বিভিন্ন রকমের নকশা আঁকলেন আর আমার ছেলের সম্পূর্ণ নাম জিজ্ঞেস করে সেই ছকের মাঝে লিখে দিলেন। এরপর উনি সেই কাগজের ওপর কিছু পড়ে ফু দিয়ে আমার হাজবেন্ডের হাতে সেই কাগজটি দিয়ে বললেন যে বাইরে গিয়ে মাদ্রাসার পুকুরে যেন কাগজটা ফেলে দেয় সে। এরপর আমার হাজবেন্ড হুজুরের কথা মতো কাগজ নিয়ে পুকুরে ফেলে দিয়ে আসেন। হুজুরের ঘরে আসার কিছুক্ষণ পর হুজুরের ঘরের দরজায় নক হয় আর হুজুর সালাম দিয়ে ভেতরে আসতে বলেন দরজায় নক দেয়া ব্যক্তিটিকে। সেই ব্যক্তি হুজুরের সামনে সালামের উত্তর দিয়ে বলেন, সময় নেই হুজুর সাহেব, আপনার ফরমান নিয়ে এসেছি, এই নিন। এই কথা বলার সাথে সাথে দরজার ফাঁকা দিয়ে একটি কাগজ পড়ে গেল আমাদের সামনে। হুজুর আমাদের সেই কাগজটি নিয়ে পড়তে বললেন। আশ্চর্য ঘটনা হচ্ছে, সেই কাগজে মাহিনের সব সমস্যার কথা লেখা ছিল আর এও বলা ছিল যে মাহিনকে এক জিন কালো জাদু করেছে। এই লেখা দেখে এর মানে আমরা হুজুরের কাছে জানতে চাইলে হুজুর বলেন যে মাহিন নিজের অজান্তে একটি জিনের ক্ষতি করে ফেলেছে আর মাহিনকে সেই জিন ধরেছে। কিন্তু জিন তো নিজ থেকে কালো জাদু করে না। রাসেল ভাই, ভদ্র মহিলার কথার মাঝে আমি এখনো একটি কথা বলতে চাই যে জিন আসলে কালো জাদু চর্চা করলেও কারো ওপর কালো জাদু সরাসরি করে না। তাহলে মাহিনের উপর কেন করলো, কিভাবে করলো, সেটা একেবারে শেষে জানতে পারবেন সবাই। টোটাল 2টা টুইস্ট আছে ঘটনার শেষে, শুনতে থাকুন। যাই হোক, ভদ্র মহিলার ভাষায় আবার ঘটনায় ফিরি। হুজুর সবকিছুর ব্যাখ্যা দিয়ে আমাদের বললেন, দেখেন, আমার অনেক বয়স হয়ে গেছে, এইসব কাজ করার শক্তি সামর্থ্য আমার নাই। আপনাদের একটা ঠিকানা দিচ্ছি, ওর কাছে যান, ও আমার ছাত্র, ও এই কাজের সমাধান করে দিতে পারবে। হুজুরের কাছ থেকে ঠিকানা নিয়ে আমরা যথারীতি অবাক। আরে, এ তো আমাদের শহরেই। খুব খুশি হয়ে সেদিন আমরা অনেক রাতে বাড়ি ফিরি। বেশি রাত হবার ফলে সেদিন হুজুরের দেয়া ঠিকানায় আর যাইনি। পরদিন সকালে নতুন হুজুরের কাছে নিয়ে যাই মাহিনকে। আমাদের মতো সমস্যা নিয়ে আরো একজন সেখানে ছিলেন। হুজুরকে সব খুলে বলার পর হুজুর আমাদের বললেন, দেখুন, সমস্যাটা জটিল। আমার ওস্তাদ বলেছেন যেহেতু জিন কালো জাদু করেছে সেহেতু ঘটনাটা আসলেই জটিল। আপনাদের কিছু তাবিজ আর তেল পড়া দিচ্ছি। প্রতিদিন সকালে আর রাতে ছেলেকে 1 চামচ পানি খাওয়াবেন আর বাসার সমস্ত রান্না এই পড়া তেলের সাথে মিশিয়ে তারপরে করবেন। 3 দিন পর ছেলেকে নিয়ে আসবেন, সেদিন এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। ভদ্রমহিলার মুখে ওনার ছেলে মাহিনের কথা শুনে আমি আর নিলয় ভয় পাইনি বলবো না, আমরা ভালোই ভয় পেয়েছিলাম, কিন্তু কতটুকু ভয় পেয়েছিলাম জানি না। মহিলার কথা শুনে সেদিনের মতো আমি আর নিলয় হুজুরের কাছে আরেকবার গিয়ে সংক্ষেপে সব জানালে হুজুর বলেন আগামীকাল ছেলেটির জিন ছাড়ানোর কাজ হবে। আমরা যেন রাত 8টায় ওনার বাসায় চলে যাই। হুজুরের কথা শেষ করে আমি আর নিলয় সেদিনের মতো বাসায় ফিরে যাই। সেদিন রাতের বেলা আমি মাহিনের ঘটনা ভেবে প্রচন্ড এক্সাইটেড ফিল করি এবং ঘুমাতে পারি না। চোখের পাতা এক হলেই যেন কানে ভেসে আসতে লাগলো, কিরে, আরে কিরে, মরবি। আমি আসলে অনেক বেশি ভাবছিলাম জন্য আমি নিজেও এই কথাগুলো শুনতে পাচ্ছিলাম। সারা রাত না ঘুমানোর ফলে সকালে ঘুমিয়ে সন্ধ্যায় ঘুম থেকে উঠে শরীর বন্ধ করে নিলয়কে নিয়ে 7:55 দিকে ফাইনালি আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত সেই এক্সোরসিজম দেখতে। শরীর বন্ধ করার কারণ হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের ভিকটিম যারা, তারা আসলে জিনদের জন্য ইজি টার্গেট হয়ে থাকে। তাই একজন ভিকটিম হিসেবে আমিও আমার শরীর বন্ধ করে রেখেছিলাম। হুজুরের বাসায় পৌঁছে রুমের ভেতরে গিয়ে দেখলাম যে মাহিনের বাবা মা মাহিনকে নিয়ে বসে আছেন আর তাদের সাথে একটি চালের বস্তা ছিল, কয়েক প্যাকেট মিষ্টি আর একটা মুরগি। আমরা সবাইকে সালাম দিলাম। হুজুর আমাদের দেখে সালামের উত্তর দিয়ে মুচকি হেসে বললেন, হাসছো তোমরা? তোমাদের সাহস আছে, আমি তো ভেবেছিলাম আসবে না তোমরা। আসো আসো, বসো। ওনার কথা শুনে আমরা মাটিতে দুজন বসে পড়ি হুজুরের পাশে। এরপর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে হুজুর মাহিনকে সামনে বসিয়ে তার কাজ শুরু করেন। হুজুরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে হুজুরের ছেলে আর 2জন মাদ্রাসার ছাত্র ছিলেন।
হুজুরের কাজ শুরু করার সাথে সাথে ওনার সহযোগী রুমের চারপাশে 4টি মোমবাতি জ্বালিয়ে দেন আর রুমে গোলাপ জল ছিটিয়ে রুমের দরজার বাইরে আগরবাতি দানিতে আগরবাতি জ্বালিয়ে দানিটি বাইরে দরজার সামনে রেখেই রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। হুজুর একটি সরিষার তেলের বোতলে দোয়া পড়ে ফুঁ দিয়ে মাহিনের বাম হাতের তালু আর আঙুলে মালিশ করে দেন আর এরপর একটি কাপড়ে কিছু নকশা এঁকে মাহিনের নাম লিখে সেটি আগে থেকে জোগাড় করা মাটি মিশিয়ে তেলে ডুবিয়ে আবার বের করে আনেন। কিছুটা তেল ঝরিয়ে সেই কাপড়ে আগুন জ্বালিয়ে সেই আগুন নিভিয়ে ধোয়া মাহিনের নাকের সামনে ধরেন উনি, কিন্তু আশ্চর্যজনক ভাবে মাহিনের কোনো প্রতিক্রিয়াই হচ্ছিল না। এই দেখে আমরাও অবাক, মনে মনে ভাবছিলাম এভাবে ধোয়া নাকে গেলে যে কেউ লাফিয়ে উঠবে। এই ছেলে কিভাবে এত শান্ত? এরপর হুজুর আল্লাহর নাম নিয়ে নিজের ছেলেকে বললেন, এবার দরজা খুলে দাও বাবা, আর আগরবাতি দানি এনে আমার সামনে রাখো। হুজুরের কথা মতো হুজুরের ছেলে দরজা খুলে আগরবাতির দানি হুজুরের সামনে রাখতেই দমকা এক হাওয়া ঘরে প্রবেশ করে, রুমের 4 কোণে থাকা 4টি মোমবাতি নিভে যায়। এবার আমরা এক গড়গড় আওয়াজ শুনতে পেলাম মাহিনের মুখ থেকে। আওয়াজ শুনে আমরা কিছুটা নড়ে চড়ে বসলাম। হুজুরের ছেলে আরেকটি মোমবাতি জ্বালিয়ে হুজুর আর মাহিনের মাঝে রাখলেন। এরপর হুজুর মাহিনের হাত চেপে ধরে জিজ্ঞেস করলেন, আসসালামু আলাইকুম, আপনি কে? যদি মুসলমান হন তবে সালাম দিন। মাহিন কর্কশ গলায় বলল, ওয়ালাইকুম আসসালাম। এরপর হুজুর তাকে জিজ্ঞেস করলেন যে সে কে এবং মাহিনকে নিজের কবজায় কেন নিয়েছে। মাহিনের ভেতরে থাকা সেই জিনটি বলতে লাগলো, কিরে করিম, চিনিস নাই আমাকে? আমি তোর মরণ, চিনিস নাই? এবার মরবি, আমি মরণ। এই বলে হাসতে হাসতে মাহিন মাটিতে লুটিয়ে পড়ল। এরপর হুজুর মাহিনের মাথায় হাত দিয়ে কিছু দোয়া পড়ছিলেন, কিন্তু এখানেই আসলে বাদ সাধল কিছু একটা। হুজুর বলছিলেন যে ওনার কোনো দোয়াই নাকি কাজ করছে না, কারণ হুজুরকেও কালো জাদু করা হয়েছে। এই কথা শুনে আমরা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যাই। এরপর হুজুর মাহিনকে বিছানায় শুইয়ে দিতে বলেন আর আমাদের বলেন যে এই জিনকে উনি চেনেন। এই জিন সম্পর্কে হুজুরের বর্ণনা আমি ওনার মতো করেই বলছি। প্রায় 1.5 বছর আগে আমার এখানে আমার শিক্ষক বৃদ্ধ হুজুর একটি রোগী পাঠান। সেই রোগীর ওপরে এই জিন ভর করেছিল। ওই রোগীকে ভালো করা গেলেও জিনকে ধরতে পারি নাই আমি। সে তার নাম আমাকে বলে নাই, কিন্তু সে যে আবার ফিরে আসবে আমি ভাবিও নাই। আমাকে কালো জাদু করা হয়েছে, যার জন্য আমার দোয়া কাজ করছে না। এটুকু বলে হুজুর ওনার ছেলেকে প্লাস্টিকের একটি মগে করে পানি আনতে বললেন আর দোয়া পড়ে সম্পূর্ণ রুমে পানি ছিটিয়ে দিতেই দরজায় জোরে জোরে ধাম ধাম করে আওয়াজ হলো। মনে হলো কেউ দরজার জোরে একটা বাড়ি দিয়ে গেল। দরজা খুলেই দরজার সামনে কালো সুতোয় বাঁধা 2টি তাবিজ পড়ে থাকতে দেখলাম আমরা। আমি তখন হুজুরের অনুমতি নিয়ে লাইট অন করে তাবিজের একটি ছবি তুলে নেই। এরপর হুজুরের হাতে পলিথিন পেঁচিয়ে দোয়া পড়ে সে তাবিজ তুলে আনেন আর একটি কাগজে কিছু নকশা এঁকে তাবিজ দুটাকে সেই কাগজে পেঁচিয়ে আগুনে পুড়িয়ে ফেলেন। আশ্চর্যজনকভাবে তাবিজ পুড়াতে শুরু করলেই বিছানায় থাকা মাহিন হাসতে শুরু করলো আর বলল, বুঝে ফেলেছিস না? তোকে কালো জাদু করেছিলাম যেন কিছুতেই করতে না পারিস তুই, কিন্তু তুই তো অনেক চালাক দেখা যায়। এই কথা শুনে হুজুর ওনার 2 জন ছাত্র, ওনার ছেলে আর 2 জন বন্ধুকে বললেন মাহিনকে ধরে নিচে নিয়ে আসতে। আমরা মাহিনকে ধরে নিচে নিয়ে আসতেই মাহিন আমার হাতে একটা কামড় দেয়। কামড় ফিল করার সাথে সাথেই আমি জোরে একটা ঝাড়া দিয়ে আমার হাত মাহিনের মুখ থেকে ছাড়িয়ে নেই, না হলে মাহিন আমার হাতের মাংস তুলে ফেলত। এরপর মাহিন খুব জঘন্য ভাষায় হুজুরকে গালি দিতে থাকে আর পা দিয়ে হুজুরের গায়ে লাথি দিতে থাকে। হুজুর এরপর আমাদের জিজ্ঞেস করলেন আমরা সবাই আয়াতুল কুরসি পারি কিনা। সবাই হ্যাঁ বোধক উত্তর দিলে হুজুর বলেন যে সবাই একসাথে গুনগুন করে আয়াতুল কুরসি পড়ি জানো। আমরা সবাই গুনগুন করে আয়াতুল কুরসি পড়তে লাগলাম আর হুজুর তেলে ফুঁ দিয়ে সেই কাপড় আবার ডুবিয়ে আগুন লাগিয়ে সেটা ধোয়া মাহিনের নাকের কাছে দিচ্ছিলেন আর মাহিনের কনিষ্ঠাঙ্গুলি জোরে চেপে ধরে রেখেছিলেন। এরপর হুজুর আগরবাতি দানির মধ্যে নতুন আগরবাতি রেখে সেগুলো জ্বালিয়ে দিলেন আর মাহিন শান্ত হয়ে গেল। এরপর হুজুর বললেন যে ওকে বেঁধে ফেলা হয়েছে, যতক্ষণ এই আগরবাতি না নিচ্ছে ও নড়তে পারবে না। এরপর হুজুর মাহিনকে জিজ্ঞেস করলো যে সে কেন এসেছে। হুজুরের কথা শুনে মাহিন বলতে থাকে, করিম হুজুর সেই জিনকে আগে একবার তাড়ানোর পরে জিন প্রতিশোধ নেয়ার জন্য হুজুরের এলাকাতেই ঘুরঘুর করছিল, কিন্তু কোনো মাধ্যম পাচ্ছিল না। একদিন সে যেখানে থাকে সেখানে সেই জায়গায় মাহিম চিপস খেয়ে চিপসের প্যাকেট ফেলে আর সেই জায়গায় থুতু ফেলে।
ফলে সে রাগান্বিত হয়ে মাহিনের উপর ভর করে, কিন্তু মাহিনের উপর সে একদিনে ভর করেনি। সে শুরুতে মাহিনের পিছু নিয়েছে, পরে দেখা দিয়েছে আরো খারাপ কাজ করিয়ে তার উপর ভর করেছে। মাহিন যখন তার চাচা আশফাকের সাথে গ্রামে গিয়েছিল তখন সেই জিন মাহিনের সাথে সেখানেই ছিল। এবার আসি ঘটনার মূল টুইস্টে। মাহিনের চাচা আশফাক গ্রামে থাকতো আর তার নিজের এবং মাহিনের বাবার ওয়ারিশের জমি দেখাশোনা করত, আর সেখানে সে চাষাবাদ করত। মাহিন জন্মাবার আগে একবার মাহিনের বাবা আশফাক সাহেবকে বলেছিলেন, আশফাক, আমার যদি সন্তান না হয় জমি জমা সব তোরে আর তোর ছেলেরে দিয়ে দিব। আশফাক সাহেবের মনে সেখান থেকে খুব জঘন্য একটি বুদ্ধির উদয় হয়। সে শেষবার মাহিনকে গ্রামে নিয়ে গিয়ে মাহিনের উপর কালো জাদু করে, কিন্তু যে কবিরাজের মাধ্যমে কালো জাদু করা হয়েছিল সেই কবিরাজ বুঝতে পারে যে মাহিনের পেছনে অলরেডি একটা জিন লেগেছিল। তাই সেই কবিরাজ চিল পাখি জবাই দিয়ে সেটার মাংস কালো জাদু করে সেই জিনের সাথে একটা সম্পর্ক স্থাপন করে সেই মাংস মাহিনের নাভির ভেতরে তার পেটে ঢুকিয়ে দেওয়া হয়। আর সেই মাংসের টুকরা দুটোই এক্সরেতে মাহিনের পাঁজরের দিকে দেখা যাচ্ছিল। আর এরপর সেই কবিরাজ সেই জিনকে বাধ্য করে যেন সেই জিন নিজে কালো জাদু করে মাহিনকে আস্তে আস্তে মেরে ফেলে। আশা করি এবার সবাই বুঝতে পেরেছেন যে জিন কেন মাহিনের উপর কালো জাদু করেছিল। শুরু থেকে শেষ সবটা জানা হয় আমাদের। এরপর আমরা দেখি আগরবাতি প্রায় নিভু নিভু অবস্থায়। তখন হুজুর মাহিনের ওপর একটা সাদা কাপড় দিয়ে মাহিনের শরীরে ঢেকে দিয়ে মাহিনকে ধরতে বলেন, আর আমাদের আবার আয়াতুল কুরসি পড়তে বলেন, আর ওনার ছেলেকে বলেন মুরগিটা নিয়ে আসতে। এরপর হুজুর তেলের বোতল থেকে কিছু তেল মুরগির গায়ে মাখালেন, আর দোয়া পড়ে মুরগিটা মাহিনের সামনে রেখে মাহিনের নাকে আবার সেই কাপড় দিয়ে ধোয়া দিতে থাকেন। আমাদের আয়াতুল কুরসি পড়া শেষ হলে সাথে সাথেই হুজুরের ইশারায় খুব সুন্দর কণ্ঠে একজন মাদ্রাসার ছাত্র আজান দিতে লাগলেন, এবং আজান শেষ হওয়ার সাথে সাথে মুরগিটাকে মাহিনের সামনে জবাই করে ফেললেন, আর মুরগির শরীরে দোয়া পড়ে সমানে ফু দিচ্ছিলেন হুজুর। যেহেতু মাহিনকে আমি আর নিলয় ধরেছিলাম সেহেতু বুঝতে পারছিলাম যে মাহিন নিস্তেজ হয়ে আসছে। আস্তে আস্তে মাহিন নিস্তেজ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। এরপর হুজুর বললেন যে মাহিনের ভেতর থেকে জিনটা চলে গেছে, জিনটাকে একটা ধোঁকা দেওয়া হয়েছে। মুরগিটাকে জবাই করার মাধ্যমে জিনটাকে বোঝানো হয়েছে যে আসলে কোনো মুরগি নয়, মাহিনকেই মারা হয়েছে। এখন এই জিন আর মাহিনকে বিরক্ত করবে না, কারণ মুরগিটা মারা যাবার সাথে সাথে জিনটার তার প্রতিশোধ সম্পন্ন হয়েছে ভেবে চলে গেছে। হুজুরকে আমি জিজ্ঞেস করলাম প্রতিশোধ কিভাবে সম্পন্ন হলো। হুজুর বললেন যে মাহিনের মৃত্যু। আমি এই কথা শুনে হুজুরকে এর মানে জিজ্ঞেস করলে উনি বলেন যে ধোকার মাধ্যমে মুরগিটাকেই মাহিন ভাবতে বাধ্য করা হয়েছিল জিনটিকে। মুরগির মৃত্যু তাই সে মাহিনের মৃত্যু ভেবে নিয়েছে, আর এর মাধ্যমেই তার প্রতিশোধ সম্পন্ন হয়েছে। সে চেয়েছিল হুজুরকে বিফল করতে, তার সামনে কোনো মাসুমের জান নিতে। তার কাজ হয়ে গেছে, সে চলে গেছে। আর কালো জাদুটাও যেহেতু এই জিনের মাধ্যমেই হয়েছিল তাই জাদু কেটে গেছে জিন চলে যাবার সাথে সাথেই। কিন্তু মাহিনের বাসায় কিছু তাবিজ আছে বলে জানান হুজুর। উনি বলেন আগামীকাল উনি মাহিনদের বাসায় গিয়ে সেই তাবিজ তুলে আনবেন, আর তাবিজ তোলার পর আগামী 7 দিন যেন মাহিনদের ফ্যামিলির কোনো সদস্য সেই বাসায় না থাকে এমন একটি সতর্ক বার্তাও দেন। অবশেষে রাত 10:05 সম্পন্ন হয় আব্দুল করিম হুজুরের এক্সরসিজম। হুজুর আমাদের এরপর জিজ্ঞেস করেছিলেন যে আমরা আগামীকাল তাবিজ তুলতে যাব কিনা। আমরা হ্যাঁ বলেছিলাম, যদিও চোখের সামনে এত ঘটনা দেখে আর শুনে সাহস হয়নি আমাদের আর সেখানে যাবার। আমি সচক্ষে এসব দেখার পর কত রাত ভয়ে কাটিয়েছি তারও হিসাব নেই। তবে খবর পেয়েছিলাম যে মাহিন এখন সুস্থ আর ভালো আছে। এই বলে নাহিয়ান ভাই ওনার ঘটনা শেষ করেন। আজকের মতো এই ছিল আমার ঘটনা। কে কতটা ভয় পেয়েছেন আমি জানি না, কেমন লেগেছে তাও জানি না। আমি বলবো না যে আমাকে বিলিভ করতেই হবে, আমি বলবো যেমন বিলিভ করার অধিকার আপনার আছে তেমনি না করার অধিকারও আপনারই। খুব কষ্ট করে ঘটনা কালেক্ট করি আপনাদের জন্য। আপনাদের ভালো লাগলেই আমাদের মডারেটরদের কষ্ট সার্থক হবে। আর এই ঘটনাটির লেখা আমার জন্য প্রচুর টাফ ছিল, তাই এই ঘটনা সাজানোতে আর সার্বিক সহযোগিতা ছিলেন আমাদের 2 জন মডারেটর, মোহাম্মদ সিফাত আলম এবং মুস্তফা আলম রোমান। ধন্যবাদ ওনাদেরকেও। আর ঘটনায় উল্লেখিত হুজুরের বাসায় পাওয়া 2টি তাবিজ আর নাহিয়ান ভাইয়ের হাতে দেয়া মাহিনের কামড়ের ছবি আমি রাসেল ভাইয়াকে দিয়ে দিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও আপনাদের কাছে ফিরে আসব নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন।